তিশু, তিশু, কই তুমি? লেট হয়ে যাচ্ছে আমার। সকাল সকাল অধর অফিসের জন্য প্রস্তুত। টিসু রান্নাঘরে ছিল, দৌড়ে আসলো স্বামীর কাছে। আঁচলে ভেজা হাত মুছতে মুছতে বলে উঠল। কি হয়েছে? চুলায় ভাত বসিয়েছি, পুড়ে যায় যদি? তখন তো আবার নাক ছিটকাবা, বলবা আমার কোনো কাজই ভালো হয় না। অধর হাসলো, নিঃশব্দে হাসতে হাসতে প্রত্যুত্তর করলো। বলবো না, আমার বউ যথেষ্ট ভালো, পাক্কা গিন্নি, সব কাজ পারে। থাক থাক, আর পাম দিতে হবে না। টিসুর কথায় অধর এবার শব্দ করে হেসে উঠল, হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে করলো। আমি অফিস যাচ্ছি। সকালে ওষুধ খেয়েছ? নিশ্চয়ই খাওনি। একদম ঠিকঠাক ওষুধ খাও না তুমি। অধরের মুখ নিমিষে বিরক্তিতে ছেয়ে গেল, নিজের অগ্রসর হলো ড্রেসিং টেবিলের দিকে। বক্স থেকে প্রেসক্রিপশন দেখে ওষুধ বুকিং এ টিসুর দিকে এগিয়ে দিল। টিসু সারা শব্দ না দিয়ে নিশ্চুপ তাকিয়ে রইল অধরের দিকে। অধর পুরো কুচকে ফেলল। টিসু খিলখিল করে হেসে উঠল, মুখটা হা করে অধরের হাতের নিকট এগিয়ে গেল। অধর হাসলো, সেই নির্মল স্বচ্ছ হাসি, ঠোঁটের কোণে ভাঁজ পড়ল। আনমনায় টিসুর চোখ গেল সেদিকে। স্বামী একটা পেয়েছে, মার্শাল্লাহ। টিসু, পুরো গন্ধ আসছে। ভাত পুড়লো নাকি? অধর গ্লাসে পানি ঢালছে। টিসু দাঁড়িয়েছিল স্বামীর নিকট। তখনই অধরের মা হাঁক ছেড়ে বলে উঠলেন। টিসুর বুকটা ধক করে উঠল, সত্যি পোড়া পোড়া গন্ধ আসছে নাকে। টিসু আগুন চোখে তাকালো অধরের দিকে। অসময়ে ভালোবাসা উঠতে পড়ে মনে হয়, দেখা বা বিপদে ফেলা পুরুষ মানুষ। তোমার অসময়ে ডাক না দিলে হয় না, তাই না? কাঁদো কাঁদো মুখে টিসু কথাগুলো আওড়াতে আওড়াতে অধর হতভম্ব হয়ে গেল। এটা কি হলো? অধর টিসুর পিছু পিছু ছুটতে ছুটতে বলে উঠল। টিসু, তোমার ওষুধ। কে পায় টিসুকে? সে তো রাগে ফুঁসতে ফুঁসতে ভাসের সাথে সাক্ষাৎ করতে গেছে। অধর অসহায় হয়ে তাকালো ওষুধগুলোর দিকে। তার কি কোনো দোষ আছে? স্বামী অফিসে যাওয়ার সময় বউকে দেখবে না? টিসুকে না দেখে অফিসে গেলে তার ছটফট লাগে, মনের মধ্যে বিরহের গান বাজে। মুঠো মুঠো আনন্দ বুকে একে অধর অফিসে এসে পৌঁছালো। ঠোঁটে এখনো লেগে আছে এক চিলতে হাসি। সে ওষুধ নিয়ে রান্নাঘর অব্দি গিয়েছিল। টিসু ইয়া বড় বড় চাউনিতে তাকে যেন গিলে খাচ্ছিল। অধর হাসছে। এত মায়াবী কেন তার টিসু? অধরের ভাবনার মাঝে তার ডাক পড়লো। স্যার, একজন মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, পাঠাবো? অধর ভাবনা বিদায় করে সোজা হয়ে বসলো। গিয়ে আব্দুল হালিমকে কুচকানো বুড়োতে জিজ্ঞাসা করলো। নাম কি? কোনো মেয়ে? নাম তো জানি না স্যার, কিন্তু বললো আপনার ফ্রেন্ড সে। অধর ভাবনায় ডুব দিতে দিতে বলল। আচ্ছা, পাঠান, কিন্তু মেয়েদের অকারণে অ্যালাউ করবেন না। আব্দুল হালিম বিনয়ের সাথে মাথা নোয়ালো, সম্মতি জানিয়ে চলে গেল সে। তার একটু পরেই দেখা মিলল এক অনাকাঙ্ক্ষিত রমণীর। অধরের চোখে অবিশ্বাসের খেলা। সে বসা থেকে ছট করে উঠে দাঁড়ালো। সামনের মেয়েটার চোখ চকচক করছে, চোখ ভরা জল দিয়ে সে হাসছে। অধর এগিয়ে গেল মেয়েটার দিকে। অবাক চাউনি নিয়ে সে মেয়েটার মাথায় লম্বা বেনুনিটা টান দিয়ে বলে উঠল। এতদিনে বন্ধুর কথা মনে পড়লো? বেইমানগুলো। নিধি মেয়েটা জলে ভরা চোখ মুছল, অধরের দিকে শান্ত চোখে তাকিয়ে পড়ল। তুই কখনো খোঁজ নিয়েছিস? তুই বড় বেইমান। অধর নিঃশব্দে নতমুখে হাসলো। দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব তাদের, আজ ১০ বছরের পণ্ডিতে দেখা হলো একটার সাথে। আর ৪ জন কে কোথায় কে জানে। সবাই যেন আপন কর্মে ভীষণ ব্যস্ত। টিসুর একটা লেখা ইতোমধ্যে মর্মভেদ করে দিচ্ছে অধরে। ১৬ যায় উল্লাসে, ১৮তে জানা হয় কেউ কারো নয়, ২০-এ হঠাৎ করে বন্ধুমহল গড়ে। হঠাৎ যখন বিয়ে হয়, বয়স যেন হারিয়ে যায়। এ কোথায় সংসারের ভারে কারো খেয়াল নাই। অধরের গভীর ভাবনা। নিধি ধাক্কা দিল অধরকে। অধর থতমত খেয়ে অত অপ্রস্তুত হয়ে পড়ল। নিধি বিরক্ত হয়ে বলে উঠল। কই হারিয়ে গিয়েছিলি? অধর মাথায় হাত দিয়ে লাজুক হাসলো। ব্যাপারটা চাপা দিতে বলে উঠল। কিছু না। মহিব কোথায়? ও আসেনি? অধরের মুখে মুহিবের নাম শুনতেই মুখটা মলিন হয়ে উঠল নিধির।
পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল। দু হাতে বিষণ্ণ মুখখানি ঢেকে নিল। ঠিক তখনই এক কোমল অনুভূতির জিনিস লক্ষ্য করলো অধর। ফুটফুটে একটা ছেলে বাচ্চা। অধর পুলক চিত্তে কোলে তুলে নিল বাচ্চাটাকে। হাসি হাসি মুখে নিধিকে শুধালো। তোরা এত দূর এগিয়ে গেছিস, ময়ূর তো আমাকে একবার ফোন করে বললো না তোদের বেবি হয়েছে। তোরা এত পর করে দিয়েছিস আমাকে। অধরের একটার পর একটা কথা নিধির শরীরে যেন দাও দাও করে আগুন জ্বালছে। মুহিবের বেইমানির কথা মনে হচ্ছে বারংবার। নিধি হঠাৎ চিৎকার করে বলে উঠল। চুপ কর অধর, ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না। ও একটা ধোঁকাবাজ নিষ্ঠুর। তুই জানিস ও কি করেছে? নিধির হঠাৎ উদ্ভট আচরণে অধর হতভম্ব হয়ে গেল। বিস্ফোরিত তার নয়ন, উচ্চ কণ্ঠে সে বলে উঠল। নিধি, কি বলছিস এসব? তোরা দুজন তো দুজনকে ভালোবেসে পরিবার উপেক্ষা করে লুকিয়ে ঘর বাঁধলে। নিধি অধরের কথায় হাসলো। বেদনা যেন ছলকে পড়লো সেই হাসি থেকে। তার ব্যথাময় হৃদয় হতে উঠে আসলো বাঘ। বেস্ট ফ্রেন্ড তুই ছিলি, বয়ফ্রেন্ড ছিল, একসাথে পড়ছিলাম, ভেবেছিলাম ভীষণ ভালোবাসবে আমায় এবং বাসি। কিন্তু ও কী করলো এসব? আমার রূপ দিয়ে ভালোবেসে গেল রফি। আমার সন্তান যখন আমার পেটে, তখনও আরেকটা বিয়ে করে। আমি না জানতাম না। আমরা তো পালিয়ে বিয়ে করে আলাদা সংসার করছিলাম। মহিব আমাকে না জানিয়ে বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে হাঁপুস করে। তারপর পরিবারের পছন্দ মতো বিয়ে করে নেয়। তার 1 মাস পরে ডিভোর্স পেপার পাঠায়। এই 1 মাসে কিন্তু ও আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কথাগুলো বলে নিধি ছল ছল নয়নে চাইল অধরের পানে। অধর দৃষ্টি নিম্নগামী করলো। মানুষ এত নির্মম হতে পারে? সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছেড়ে কিভাবে গেল মহিব? সন্তান যায় কত বড় একটা নিয়ামত। অধর বসে আছে ব্যালকনিতে। মৃদুমন্দ বাতাসে ব্যালকনি শান্তিময়। অধরের মুখোমুখি ব্যালকনির মেঝেতে ঢলঢলে চাউনি নিয়ে তাকিয়ে আছে নিধির ছেলে। মায়াময় 1.5 বছরের মুখখানিতে কান্নার ভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে। অধর শব্দ করে হাসছে। নেহালের ছোট্ট হৃদয়টাতে কান্নার ছোঁয়া পড়ার কারণ অধর তার খেলনা নিয়ে তাকে ফাঁকিতে ফেলছে বারংবার। আশা দিচ্ছে এই বুঝি খেলনা দেবে, কিন্তু নেহালের নাগাল না পেতেই হুট করে টান দিচ্ছে অধর। নেহাল ভ্যা করে কান্নার মতো অভিব্যক্তি মুখে জমাতেই আবারও দেওয়া হচ্ছে তাকে খেলনা। অধর এমন খেলনায় মেতেছে ছোট্ট বাবুটার সাথে। বলা পাগল, নেহাল অধর ভক্ত। সবসময় যেন অধরের গলাতেই ঝুলে থাকে। কিছু ঘরেই ছিল। বিছানা থেকে বেলকনি স্পষ্ট ধরা দিচ্ছে তার ব্যথাতুর নয়নে। সাথে এক একটা খুনসুটি এসে হৃদয় বরাবর যেন তীক্ষ্ণ তীর হয়ে কেঁদে পড়ছে। চিনচিন ব্যথায় কাতর হৃদয়, ধপধপ করা রাগ, হিংসায় মস্তিষ্ক বিগড়ে উঠছে। কান্নাও যেন দৌড়ে পালিয়েছে। টিসুর শুধুই ছটপট দম বন্ধ লাগে। আজ 7 দিন হবে নিধি আর তার ছেলে নেহাল টিসুর সংসারে। নিধির আশ্রয়স্থল কিছুই নেই। নেহাল দয়া দেখিয়ে নিয়ে এসেছে নিজের বাড়িতে। যেদিন আনে সেদিনে টিসুর বুক ধপ করে উঠেছিল অজানা আশঙ্কায়। এই 7 দিনের 168টা ঘন্টায় যেন টিসুর আশঙ্কা ধীরে ধীরে করে বাড়তে থাকে। নিধি মেয়েটার মতিগতি একটুও ভালো লাগে না টিসুর। তার নেই সন্তান, নিঃসন্তান পরিবারে অন্য নারীর সন্তান নিয়ে প্রবেশ। পুরুষ মনের মতিগতি বোঝা কি সহজ? টিসুর কলেজা যেন ফেটে যায় যখন অধর নেহালের সাথে খুনসুটি করে। বন্ধু হলে কি হবে? নিধি যখন অধরের সাথে কথা বলে তখন কেমন কেমন যেন করে। টিসুর একদম সহ্য হয় না। এই টিসু, নেহালের জন্য একটা জামা নিয়ে আসো তো, মশা আছে, অসুস্থ হয়ে যাবে। টিসুর ভাবনার মাঝে অধরের ডাক। টিসু শুনেও না শোনার ভান করে বসে রইল। তার যেতে ইচ্ছে করছে না। এত দরদ কেন নিধির বাচ্চার জন্য? অধর অপেক্ষায় থেকে থেকে পেছন ফিরে চাইল। টিসু ঠায় বসে আছে সারা শব্দহীন। অধর বিরস মুখে দেখল। একটু পর নিজেই উঠে পড়ল। নেহালকে অতি যত্নে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। টিসু একবার ঘাড় আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিল। একটা কথাও স্পষ্ট হলো না কারোর মুখ থেকে। টিসু জানে অধর কোথায়। আজ 7 দিন হলো তার অধর তাকে তো ভুলে গেছে। পুরোনো রুটিনে সেই গোধূলি বেলায় দুজন আর নিয়ম করে বেলকুনিতে বসে 1 কাপে চা খাওয়া হয় না একে অপরের প্রেমে মুক্ত হওয়া। অধরের নতুন রুটিন অনুযায়ী সে নেহালকে নিয়ে বাগানে ঘোরে। তারপর যায় নিধির ঘরে। প্রায় 8 ঘন্টা আলাপচারিতা চলে। অবশেষে নিজে ঘরে আসে।
কিছু বসা থেকে উঠে দাঁড়ালো। ভীষণ দম বন্ধ লাগছে তার। বাগানে একবার হেঁটে আসা যাক। বিশাল বাড়ির এক প্রাঙ্গণ জুড়ে ফুলের পাহাড়, সুপারি গাছের সারি, মাঝে মাঝে দুই একটা ফল গাছ। কিছু হাঁটছে সুপারির সারি ধরে। তার একটু দূরে ইট সিমেন্টের নির্মিত বাসার আসনে বসে আছে অধরের বাবা, নিধি, অধর আর নিধির ছেলে। প্রত্যেকের মুখ হাস্যোজ্জ্বল। অধরের পাশ ঘেঁষে বসে আছে নিধি। গল্পের মাঝে মাঝে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে নিধি অধরের ওপর। অধর ভীষণ বিরক্ত হচ্ছে হয়তো, সে একটু সরে পড়ছে, কিন্তু নিধি যেন নতুন উদ্যমে আবার হাসতে হাসতে ঢলে পড়ছে অধরের গায়ে। শিশুর চোখ ছলছল করে উঠল। এখানে একটা বিষয় শিশুর অবুঝ মন এড়িয়ে গেল, ধরতে পারল না সে অধরের বিরক্তি মাখা মুখটা। এর মধ্যে টিসুর ক্ষত হৃদয়কে আরো ক্ষত করে দিতে হঠাৎ উদার হলো টিসুর শাশুড়ি। টিসুর ভাবনার ঘোর বিরোধিতা করে তিনি বলে উঠলেন, পুরুষ মানুষ পূর্ণতা চায়, তারা সব না পেলে মন ফিরিয়ে নিতেও দ্বিধা করে না। হঠাৎ কারো গলার স্বরে টিসু চমকে উঠল। ঝটপট লুকাতে চাইল চোখের পানি। পেছন ফিরে মিথ্যে হাসি মুখে ঝুলিয়ে শাশুড়ির হৃদয়হীনা কথা শুনেও না শোনার ভান করে বলে উঠল, মা আপনি কখন এলেন? অধরের মা কটাক্ষ এসে সম্পূর্ণ উপেক্ষা করল টিসুর প্রশ্ন। অতঃপর হঠাৎই চোখের দৃষ্টিতে শান্ত চোখ ফুটিয়ে তুলে বলল, নিধিকে দেখে খারাপ লাগছে তাই না? পারলে আঁচলে বেঁধে রাখো অধরকে। রূপ তোমার চেয়ে নিধি দ্বিগুণ, সক্ষমতাও তোমার চেয়ে অধিক। অধরের মায়ের উত্তেজনাহীন কথায় টিসুর দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে, মুখটা শুকিয়ে চুপসানো। শরীরের প্রতিটি শিরা উপশিরায় অপমানের আজ যেন সূক্ষ্মভাবে গ্রহণ করল। অসহ্য ব্যথায় বিষিয়ে উঠল টিসুর মন। টিসুর মা হতে পারবে না, এই কথা তো খোঁচা দিয়ে বলল অধরের মা। টিসু, তুমি খামোখা পড়ে থাকো। তুমি জানো আমার ছেলে শুধুমাত্র তোমার জন্য সংসার বাঁধতে পারছে না, পূর্ণতা পাচ্ছে না জীবনে। অধর অন্যের কথা খুব ভাবে, সেজন্য আজও তোমাকে মুখ ফুটে মনের কথা বলতে পারছে না। নির্মম শাশুড়ি মায়ের শীতল পানি। টিসু নিচুপ শুনছে। সত্যিই কি তাই? অধর সত্যিই তাদের সম্পর্কের খুঁত এনেছে শুধুমাত্র টিসু সন্তান দিতে পারবে না বলে? টিসুর মন অঝোর চিন্তায় বিক্ষিপ্ত হয়ে পড়ল। ঠিক একটু পরে আবার টিসু মনের জোরে ভাবনা ছাপাছাপি করে দিল, না, এমন কিছুই হতে পারে না, তার অধর এমন কখনো করবেই না। আগের গল্পে ভুল করে সে চলে গিয়েছিল, কিন্তু এবার যাবে না। বেশি বুঝবে না সে এবারের পরিস্থিতিতে। কিছু মন ভরা আত্মবিশ্বাস নিয়ে চাইল শাশুড়ির অভিমুখে। এক চিলতে হাসির ঢেউ তার ঠোঁটে। সুন্দর ভঙ্গিতে বলল টিসু, মা দোয়া করবেন আমি যেন আপনার ছেলেকে শুধুই আমার করে রাখতে পারি, শকুনের নজর থেকে যেন রক্ষা পায়। টিসুর কথা অধরের মায়ের কান অবধি পৌঁছাতেই মুখটা শুকিয়ে গেল তার। বোধ থেকে যা থোকা থোকা অপমান এসে জড়িয়ে গেল মুখে। টিসু এখনো মুচকি হাসছে। অধরের মা হন হন করে প্রস্থান করলো মারাত্মক আত্মবিশ্বাস নিয়ে ঠান্ডা মাথার বৌমার সম্মুখেতে। এই মেয়েকে দিয়ে করা একদম স্বামী স্ত্রী দুজনে পাক্কা শিয়ানা। এদের এত ভালোবাসা, বিশ্বাস যে কিছুতেই উল্টাপাল্টা বোঝানো যায় না। ঘুম ঘুম দুটো চোখ কিছুতেই যেন খুলে রাখা যাচ্ছে না, কিন্তু টিভিতে নিউজ চলছে। টিসুর ভীষণ বিরক্ত লাগছে। এমনিতেই প্রচন্ড ঘুমে মনে হচ্ছে সে নেশা করেছে, তার ওপর অধর বিরক্তিকর নিউজ দেখছে। টিসুর নিউজ দেখতে ভালো লাগে না। টিসু ওঠার জন্য প্রস্তুত হলো। নিউজ দেখার চেয়ে ঘরে গিয়ে ঘুমানো ঢের ভালো। টিসু উঠে পড়লো অধরের কাছ থেকে। অধর আর চোখে দেখলো। টিসু হঠাৎ তীর্যক দৃষ্টিতে তাকালো অধরের দিকে। আকস্মিক দুজনের চোখাচোখি। অধর তড়িৎ গতিতে চোখ ফিরে নিল। টিভির দিকে এমন করে তাকালো যেন আশেপাশে দুনিয়ার শুদ্ধ ভয়ঙ্কর বন্যায় তলিয়ে গেলেও তার চোখ ফেরানোর সময় নেই। টিসু হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো এটা? বইয়ের দিকেই তো তাকাবে, আবার লুকোচুরি খেলতে হবে? টিসু অবধ চাউনি মেলে তাকিয়ে রইল অধরের দিকে। হঠাৎ ক্ষণিকের পরে অধরের কণ্ঠ হতে কাট কাট কণ্ঠে ধ্বনিত হলো, এভাবে তাকিয়ে থাকলে আমার অস্বস্তি হয়। টিভির পর্দা থেকে চোখ সরেনি অধরের। টিসু হতভম্ব ভাব খেলতে পারল না। হা হয়ে তাকিয়ে থাকতে থাকতেই বিনা বাক্যে ঘরের পানে ছুটল।
তিশু চলে যেতে অধরের মুখে ফুটে উঠল অসহায়ত্ব। ঘরে যাবো, কিন্তু স্বামীকে কেন রেখে গেলে? অধর ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তিশুকে সে কতবার পড়বে, দুজনে একসাথে বসে টিভি না দেখলে তার মনোযোগ আসে না। অধরের মনে অসহায়ত্বের গান বেজে উঠল। এত বোঝাই তবু তুমি বোকায় রইলা বউ। তিশু নিজের রুমের দরজায় এসে দাঁড়িয়ে আছে, মনে এক খটকা লেগে আছে। দরজা খোলা, একদম পুরোপুরি খোলা। তিশু ভালো মনে আছে সে দরজা বন্ধ করছিল। খোলা কেন থাকবে? তিশু ভাবতে ভাবতে তড়িঘড়ি করে ঢুকে পড়লো ঘরে। নিধির আত্মার লাফ দিয়ে উঠল। তড়িঘড়ি করে সে ওড়নার নিচে হাত লোকালো। তিশু অবাক হয়ে দ্রুত নিধির কাছে গেল। সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে এসে বলল, কি লুকালেন হাতের মধ্যে? দেখি কি ওটা। তিশু বলতে বলতে হাত বাড়িয়ে দিল নিধির দিকে। নিধি হাত ক্রমশ পেছনের দিকে নিচ্ছে, ঘাম ঝরছে প্রচুর, চোখ মুখে সংখ্যায় শুকিয়ে উঠছে। তিশু ছাড়বার পাত্রী নয়, সেও যেন দেখেই ছাড়বে। তার হাতে কি ওটা? দুজনেই প্রায় ধস্তাধস্তি অবস্থা। নিধি হঠাৎ জড়ানো গলায় চেঁচিয়ে উঠল। ধরবা না তিশু, কিছু নেই আমার হাতে। তিশু নিধির চিৎকারেও দমল না। এই নিয়ে বড় ভয়ঙ্কর। তিশু শুধুই ভয় অধরকে নিয়ে। তিশু কৌশলে নিধির এক হাত হালকা মুচড়ে ধরল, অপর হাতে যেই না নিধির মুষ্টি পাকানো হাত উন্মুক্ত করবে, ঠিক তখনই নিধির ছেলে ভ্যাভা করে কেঁদে উঠল উচ্চ শব্দে কান্না। তিশু নজর ফিরিয়ে নেহালের দিকে চাইল। ভাগ্য অসহায়ভাবে খুব বাজেভাবে ভেসে দিল তিশুকে। নেহালের কান্নার শব্দে অধর ছুটে এসেছে। তখন নিধির হাত তিশুর হাতে বন্দি। তিশু ঘাবড়ে গেল, এজন্য মরার ওপর খাড়ার ঘা। অধর অবাক, ভীষণ অবাক চাউনি নিয়ে এসে তাকিয়ে আছে তিশুর দিকে। এরই মধ্যে হঠাৎ হু হু করে কেঁদে উঠল তিশু। তিশু চোখ ফিরিয়ে নিধির দিকে চাইল। বোকা বনে গেল সে। পরিস্থিতি তরুণ হাতের বাঁধন নিমিশেই হালকা হয়ে গেল। নিধি এক ঝাড়িতে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল অধরের কাছে। অধর শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নিধি কান্নারত কণ্ঠে বলে উঠল, অধর, তিশু আমার নিহালকে মেরেছে। আচ্ছা অধর, আমরা কি খুব চালাচল করি তোদের? তোর বউ একদম দেখতে পায় না আমার বাচ্চাকে। নিধির কথা শুনে তিশু যেন আকাশ থেকে পড়ল। সে এগিয়ে এলো নিধির দিকে, কড়া গলায় বলে উঠল, একদম মিথ্যে বলবেন না। আপনার বাচ্চার গায়ে আমি কখন হাত দিলাম? আমার সংসারে খেয়ে পড়ে আমার নামে মিথ্যে অপবাদ রটাতে লজ্জা করেন আপনার? নির্লজ্জ কোথাকার। আপনি নিজেই আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে আসেন। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার বাড়িতে থাকতে হলে কুটচাল চালতে পারবেন না একদম। আমার স্বামী থেকে 10 হাত দূরে থাকবেন। কথাগুলো বলা শেষ হতে না হতে একটা শক্ত হাতে থাপ্পড় পড়ল তিশুর গালে। থমকে গেল তিশু, সব তেজ নিমিষেই উবে গেল। ছলছল নয়নে সে তাকিয়ে রইল অধরের দিকে। অধরের চোখ রঞ্জিত, কোপ নিয়ে সে বলে উঠল, ছি তিশু, তুমি তো নিচু কাজ করে আবার এসব এমন কথা তুমি কিভাবে বলো? অধর ছটফট করছে। তিশু চোখ বেয়ে জল গড়িয়ে গলা ছেড়েছে। অধর তার গায়ে হাত তুলল। কই 2-3 বছর হলো সে সংসার করছে, কখনো তো অধর জোরে একটা ধমকও দেয়নি। তিশু দৃষ্টি নিম্নগামী করলো। ভীষণ কান্না পাচ্ছে তার, ডোকরে কান্না আছে ভেতর থেকে। তিশু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে, এক কথা না বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। তিশু ঘর থেকে প্রস্থান করতে নিধি সন্তর্পণে একটা চিন্তামুক্ত শ্বাস নিল। গোপন দৃষ্টিতে চাইল অধরের দিকে। অধর শুকনো মুখে তাকিয়ে আছে মাটির দিকে। নিধি ওড়নার আঁচল হাতে হাত সম্মুখে আনলো। অধরের অগোচরে হাতের মুঠো একটু খুলতে দেখা মিলল মোমে মুখ আটকানো একটা তাবিজের। নিধি মুচকে আসলো। কি আছে জীবনে? শুধু একটু সুখীরা নিতে পারে, একটু আনন্দে দিন কাটাতে না পারে, তাহলে এই এক জীবনের মূল্যটা কি? পৃথিবীতে বাঁচতে হলে সুখ কেড়ে ছিঁড়ে নিতে হয়। রূপ ছেড়ে গেছে তো কি হয়েছে? রূপ জীবনটা কি কম? অধরের সংসারে আসবে সে। অধরের চেয়ে ভালো পুরুষ পাওয়া তার সম্ভব না। নির্ভেজাল একটা সংসার অধরের, বাচ্চা কাচ্চা। নিধির এই সংসারে এতে বসতে কোনো সমস্যাই হবে না। অধর বড় ভালোবাসে ছোট বাচ্চা কাচ্চা। নিধি, কাল মুহিবকে ফোন করে আসতে বলবে। মুহিবের কথা কানে যেতেই নিধি ঝটপট লুকিয়ে ফেলল তাবিজ। কিন্তু মনে নতুন আরেক ভয়, মুহিবকে দিয়ে কি করবে অধর? নিধি শুকনো গলায় আগ্রহ নিয়ে বলে উঠল, মোহিত কেন? মোহিতকে দিয়ে কি করবি? কি কি হবে ওকে দিয়ে?
অধর নিধির উত্তেজনা পরিপ্রেক্ষিতে কেবলই শান্ত বিরস মুখে সে বলল, আমি কথা বলবো ওর সাথে, আসতে বলবি ওকে। নিধি ঢোক গিল, অন্যার আঁচলে কপালের ঘাম নিঃশ্বাস করে বলে উঠল, অধর, আমি ওর কাছে ফিরে যেতে চাই না। ওর নতুন বউ নিয়ে দিন কাটাক, আমি যেতে চাই না ওই বেইমানের কাছে। তোদের কি ডিভোর্স হয়েছে? হয়নি তাই না? তোদের পেপারে সাইন দিস নে। অধরের প্রশ্নে নিধির চোখ নিজের কথায় ভেসে গেছে। ইস, কেন যে এত সব বলতে গেছিল অধরকে। অধর নিধির দিকে পলকহীন তাকিয়ে আছে। একটু পরে অধর আবারও বলে উঠল, নিধি, জীবন একটাই, তোর একটা বাচ্চা আছে। নেহালের ভবিষ্যতের কথা ভেবে অন্তত তোর মহিবের কাছে যাওয়া উচিত। ছেলেটা একাধিক বিয়ে করতেই পারে, মহিব হয়তো ভুলেই না হয় করে ফেলেছে, কিন্তু তোর মেনে নেওয়া উচিত। অধরের কথাগুলো শুনে নিধি ভীষণ শঙ্কিত হলো। অধর যে তাকে পরোক্ষভাবে এ বাড়ি ছাড়তে বলছে তাতে স্পষ্ট। নিধির ভিতর বাইরে যেন ঝাঁঝিয়ে উঠছে, ভয়ে হিকপিণ্ড অস্থির। এবারে ছাড়লে সে কোথায় যাবে? মা বাবা তো একদমই মানবে না, মহিবের কাছে তো সে যাবেই না। নিধি চোখ তুলে চাইল অধরের দিকে। হঠাৎই সুন্দর মুখখানায় ফুটিয়ে তুলল মায়া অসহায়ত্ব। মুখ ফুটে বলে উঠল, আমি খুব বোঝা হয়ে গেছি, তাই না? তুই ডিরেক্টলি বলে দে তুই আমায় সহ্য করতে পারছিস না। আজ ভাগ্য আমার খারাপ বলে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। ভেবেছিলাম তুই অন্তত আমার কন্ডিশন বুঝবি, কিন্তু না, তুইও বুঝলি না। ছলছল চোখে মিথ্যা মায়া লাগিয়ে কথাগুলো ব্যক্ত করলো নিধি। অধর যেন থমথমে খেয়ে গেল, অপ্রস্তুত হয়ে পড়ল সে। নিধি নেহালকে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অধরের মাথায় ঝাঁকে ঝাঁকে দুশ্চিন্তা এসে ভিড় জমালো। সে বুঝেছে টিসুর গোমরা মুখের কারণ, অবিশ্বাস কর্মকাণ্ডের হেতু। টিসু হয়তো সহ্য করতে পারছে না নিধিকে। টিসু চাইছে না নিধি এ বাড়িতে থাকুক, কিন্তু অধরকে করবে। বন্ধুত্বের খাতিরে সে নিধির বিপদের সময় তাকে ঠাঁই দিয়েছে। ছোট বাচ্চাটা খুব বাবা বাবা ডাকে। নিহারের মুখে যেন একটাই বাক্য, বাবা বাবা বাবা। অধরের মায়া হয়। সুন্দর ফুটফুটে একটা মায়াবী শিশু দেখলে কান্না আদর করতে মন চাইবে, কিন্তু মেয়ে জাতি বড় বাকার আসে। তবে টিসুর সাথে কোনো প্রকার ঝামেলা অধর করতে চায় না, একদম না। তার কাছে তার প্রয়োজনই আগে। নিজের সংসারে সে ফাটল ধরাতে চায় না, কিন্তু নিধিকে কিভাবে কি বলবে অধর? অধর ভারী চিন্তায় মুষড়ে পড়ল। এই দ্বিঘাত সমীকরণ সে সমাধান করবে কি করে? ব্যস্ত শহরে ব্যস্ত যেন কমেই না। রাত পুড়িয়ে ভোর হয়ে ঘড়ির কাঁটা যেন ক্লান্ত হয় না। অধর প্রতিদিন মাগরিব আদায় করে মসজিদে, কিন্তু আজ ঘটা করে যাওয়া হলো না। ছটপট অস্থির মন নিয়ে সে নিজের ঘরে বসে আছে। সময় চলতে চলতে 3 ঘন্টা পেরিয়েছে। এখন বাজে ঠিক 7:45। টিসু কোথায়? এখনো বাড়ি আসছে না কেন? চিন্তায় অধরের হাত পা যেন কাঁপছে। রাত হচ্ছে তো। টিসু কি অধরের ওপর খুব রাগ করলো? অধরের বুক ক্রমাগত বিষে উঠছে। অস্থিরতায় অধর ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। করুণ সুরে সে প্রার্থনা করা শুরু করে দিল মনে মনে, আল্লাহ, আমার টিস্যুকে আপনি ঠিক রাখেন, ওর রাগ ভেঙে দেন আপনি। আমার টিস্যু ফিরে আসুক আমার কাছে। অধর 2 মিনিট পর পর ঘড়ি দেখছে, সেকেন্ডে সেকেন্ডে ফোন করছে, কিন্তু ফোন ওঠানো হচ্ছে না। মায়ের কাছে খোঁজ নেওয়া হয়ে গেছে অধরের, কেউ বলতে পারে না টিসু কোথায়। অধর দারোয়ানের কাছে গিয়েছিল। সে বলেছে আচরের পর টিসু নাকি শুকনো মুখে বেরিয়ে গেছে ঘর থেকে। তারপর আর তাকে ফিরে আসতে দেখা যায়নি। দারোয়ানের কাছ থেকে অধর নিজের ঘরে ছুটে এসেছে। সে ওয়ালেট ফোন পকেটে পরে প্রস্তুত, টিসুর উদ্দেশ্যে বের হবে সে। অধর তড়িঘড়ি করে সিঁড়ি ভেঙে নিচে নামছে। ধরপড়িয়ে নামতে গিয়ে হোঁচট খেলো একবার, হয়তো পায়ে একটু ব্যথা পেল, কিন্তু তোয়াক্কা নেই তার। অধরের মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ছেলের এমন বিক্ষিপ্ত আচরণ দেখে তড়িঘড়ি করে উঠে পড়েন। অধরের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আসতে, কি হয়েছে? ব্যথা পাবে অধর। অধর মায়ের গলা শুনে ফিরে চাইল মায়ের দিকে। ঝটপট এগিয়ে এসে মায়ের হাত ধরল। সে সচরাচর এমন করে না। মা ছেলে দুজনেই গম্ভীর স্বভাবের, কিন্তু আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে। বুকের ভেতর খাকা করছে, ক্রমই অস্থিরতা বেড়ে উঠতে অধর অতিশয় চিন্তিত কণ্ঠে বলে উঠল, আম্মা, টিস্যু এখনো কেন আসছে না? দেখেন, এখন এসার আচান পড়বে। অধরের মা ছেলের মুখের দিকে দৃষ্টিতে চাইলেন।
কি খুঁজলেন তিনি অধরের চোখে কে জানে। শান্ত কণ্ঠে বললেন, এত অস্থির হওয়ার কি আছে? কিছু রাগ করে তো ওর বাবার বাড়িতেও যেতে পারে। ফোন করেছিলে টিসুর বাবার কাছে? অধর নাসূচক মাথা নাড়ালো। অধরের মা অধরকে অভয় পানি দিতে দিতে টেনে এনে সোফায় বসালেন। এক গ্লাস পানি হাতে ধরিয়ে দিয়ে বলল, ফোন করো টিসুর বাবার কাছে। অধর পানিটুকু এক নিঃশ্বাসে শেষ করে সামনে ছোট্ট টেবিলটার উপর রাখলো। অতঃপর ছটফট মন নিয়ে ফোন করলো শ্বশুরের কাছে। তার মন একবারও বলছে না টিসু বাবার বাড়ি গেছে। টিসু এত দূরের পথ পাড়ি দেবে না, হলেও তাই। অধরের ভাবনা একটু ভ্রান্তি নেই। ওপাশে টিসুর বাবা ফোনে বলে দিল টিসু তাদের কাছে নেই। অধর এবার পিয়ান কেটে মায়ের দিকে অসহায় চোখে চাইল। বসা চোখে উঠে পড়ল সে, মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, আমি বের হচ্ছি। আমি জানতাম আমার তিশু ওখানে যায়নি। আমার মন বলে আমার তিশুর কিছু একটা হয়েছে। ও কখনো রাগ করে বাড়ি ছাড়ে না। অধর যাওয়ার জন্য উদ্যত হতে পিছু টান দিল তার মা। বলে উঠল, আমি এখন তোমাকে যেতে দিব না। মায়ের কথায় অধর বিস্ফোরিত। পিছু ঘুরে উত্তেজিত হয়ে সে বলল, আম্মা, কি বলছেন আপনি? তিশু বাড়ি ফিরছে না, রাত হয়ে গেছে। আমি ওকে খুঁজতে যাবো না? আমি ওকে খুঁজতে যাবো মা? না, তুমি যাবে না। আমি এই রাতের বেলায় তোমাকে যেতে দিব না। দেখো না, তুমি আকাশে মেঘ করেছে, বিজলি চমকাচ্ছে। এমন আবহাওয়ায় তুমি বাইরে যাবে না। অধর দ্রুত হেঁটে জানালার পাশে গেল। ঘন কালো অন্ধকার হঠাৎ করে তীব্র আলোয় আলোকিত হচ্ছে। মেঘ ভীষণ দাপটের সাথে কুড়কুড় করছে। অধরের ভয় এবার 100 গুণ বেড়ে গেল। টিসু কোথায় আছে এই পরিস্থিতিতে? আম্মা, আমার যেতে হবে। আমি আপনার কথা মানতে পারছি না, ক্ষমা করবেন। জানালা থেকে সরে এসে মেন ডোরের দিকে ছুটতে ছুটতে বলল অধর। ইতোমধ্যে ড্রয়িং রুমে নিধি সহ অধরের বাবার আগমন ঘটেছে। নিধি পেছন থেকে বলে উঠল, অধর চাষ নেই বৃষ্টির মধ্যে, কাল খুঁজতে যাস। অধরের বাবাও ভরাট কণ্ঠে বলে উঠলেন, অধর, একা যেও না। এই ঢাকা শহরে তুমি ওকে একা কোথায় খুঁজবে? অধরের যেন কারোর কথা কানে যাচ্ছে না। সে দরজা খুলেছে। ঠিক সেই সময় অধরের মায়ের আরো একবার নিষেধাজ্ঞা। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, অধর, তুমি যাবে না বলছি। আমি তোমাকে এই রাতের খারাপ আবহাওয়ার মধ্যে যেতে দিব না। একজনের জন্য কি সবার বিপদের মধ্যে জাপ দিতে হবে? মায়ের কথা অধরের মনে একটু আঁচড় কাটতে পারল না, বরং সে সম্মুখ পানে মুখ রেখে বলে উঠল, আম্মা, ও একজন আপনার ছেলের জীবন। আজ আপনার ছেলেকে ঝড় বৃষ্টির মধ্যে বের হতে না দিলেও কাল যদি তিশুর কিছু হয়ে যায়, তাহলে আপনার ছেলেকে আপনি ঠিকঠাক নাও দিতে পারেন। কথাগুলো বলে অধর বিসমিল্লাহ বলে মাটিতে পা ফেললো। 2 কদম এগোতে ঝুপঝুপ করে নেমে পড়লো বৃষ্টি। অধর হাঁটতে লাগলো বৃষ্টির মধ্যে। তার প্রিয়তমার খোঁজে রয়ে শুয়ে সর্বাঙ্গে বৃষ্টির বিচরণ হচ্ছে। কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে এক অনবদ্য প্রিয় স্বামী হেঁটেই চলেছে। এই ঝুপঝুপ করে তুমুল বর্ষণ, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘের গর্জন তো বিকট আওয়াজে হচ্ছে। টিসু এক প্রকার দৌড়ে আসছে। ইতিমধ্যে শাড়িতে বৃষ্টি জমে একাকার। উদাস এলোমেলো হাওয়ায় টিসুর মাথার ছোট্ট চুলগুলো ভীষণ আনন্দে উঠছে। টিসু দৌড়ে এসে দাঁড়িয়ে গেল রেল স্টেশনের পাশে অস্থায়ী এক দোকানের ছাউনির নিচে। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। টিসু গোল গোল চোখ মেলে দেখলো চারপাশ। হঠাৎ 2-1 ছাড়া অস্থায়ী তার সম্মুখ কাউকে চোখে পড়ে না। টিসু দুঃখ ভরা অভিমানী মনে ভয়ের উদ্রেক হলো। বৃষ্টিটা ভীষণ হচ্ছে। সে এখন এই ঢাকা থেকে বগুড়ায় যাবে কখন? কিভাবে যাবে? এই বৃষ্টির মধ্যে রাতের বেলায় ট্রেনে একা যাবে কিভাবে? 7-8 ঘন্টার এই রাস্তা টিসুর বিয়ের পর কখনো একা পাড়ি দেয়নি। টিসুর দুশ্চিন্তায় হাঁসফাঁস করছে। এই দুশ্চিন্তা বহুগুণ বেড়ে দিতে কোত্থেকে যেন উদয় হলো এক কুনজর। টিসুর ঠিক ডানে দাঁড়িয়ে আছে একটা মধ্যবয়স্ক লোক। টিসুর বাহুতে বাহু লাগানোর বিচ্ছিরি চেষ্টা করছে। ভয়ে টিসুর অন্তরাত্মা কাঁপছে। হৃৎপিণ্ডের গতি সেকেন্ডে 72 ছড়িয়ে যেন 100 হয়ে গেছে। টিসু বারংবার শুকনো ঢোক গিলছে। ভিতর থেকে ঢিলে ঢিলে আচমকা কান্না আসছে। টিসু ছাউনি থেকে বেরিয়ে পড়ল। লোকটা ললুতপতা বাড়ছে। টিসুর অস্বাভাবিক মনে ভয়ে ধাক্কা দিয়ে দিয়ে উঠছে। মন ভীষণ অধরকে কাছে চাইছে। বৃষ্টিতে আর্দ্র কাপড়ে টিসুর নয়ন জল গড়িয়ে পড়ল।
টিসু হন হন করে হাঁটতে হাঁটতে একান্তই আফসোসে ভেসে যাচ্ছে। অধরের ওপর রাগ করে তার বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব ভুল হয়েছে। বোকামি করেছে সে এত রাতে বেরিয়ে। যেমন বান্ধবীর বাড়িতে ছিল 3 ঘন্টা, তেমনই আজ রাতটা ওখানেই কাটালে এখন এমন নিকৃষ্ট পরিস্থিতিতে পড়তে হতো না। লোকটা ধেয়ে আসছে টিসুর পিছু। টিসুর ভয় দমে দমে বাড়তে লাগলো। কি করবে সে? কতক্ষণ হাঁটবে? কোন দিকে মন নেবে? টিসু পিছন ফিরে চাইলো। লোকটা তার থেকে 3 হাত দূরে হবে। অধর থেমে থেকে এগোচ্ছে। একটু বৃষ্টির বেগ একটু কমলেই সামনে এগোয়। দোকানপাটে ভীষণ অস্থিরতা নিয়ে শোধায় তার টিসুকে কেউ দেখেছে কিনা, তার টিসু এদিকে এসেছে কিনা। এমন করে করে 2 ঘন্টা অতিবাহিত হলো। অধর বসে বসে আকাশের দিকে উদার দৃষ্টিতে তাকিয়ে আছে। কোথায় তার টিসু? অনেকক্ষণ হলো টিসুর দেখা না পেয়ে অধরের যেন বিমর্ষের প্রতিমা হয়ে গেছে। অধর ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার পাশেই কাঠের বেঞ্চে বসে আছে বৃদ্ধ যুগল। পাশাপাশি বসে তারা কত কি আলাপ করছে। অধরের ইচ্ছে হলো একদিন টিসুকে নিয়ে সে বৃদ্ধকালে এমন করে বেরোবে, বৃষ্টি বিলাস করবে। তার আগে টিসুকে সে খুঁজে পেয়ে গলা চেপে ধরবে। কেন অধরকে এক সাগর দুশ্চিন্তা একাকাশ ছটফটানি নিয়ে গুপ্ত হলো। অধরের চোখ ভিজে আসছে। সে কেমন ভালোবাসে টিসুকে, কতখানি ভালোবাসে তা আমি আর আমার কলমের সামান্য আচরে জীবনভর লিখেও বোঝাতে পারবো না। অধরের মন কাঁদানো ভাবনার মাঝে হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। হাতের উল্টো পিঠে ডলা দিয়ে চোখ মুছল সে। তার আম্মা ফোন করেছে। অধর, তুমি ঠিক আছো? বৃষ্টির পানি বেশি গায়ে লাগতে দিও না, তোমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, মাথা ব্যথা হবে। ফোন তোলার সাথে সাথে অধরের মায়ের প্রথমবার। সব সময় তিনি ছেলেকে আগলে রাখতে চান। অধর ফোনের এপাশে মায়ের প্রসঙ্গ না টেনে অস্থির ভঙ্গিতে বলল, আম্মা টিসুকে এখনো পায়নি। হ্যাঁ, সেই কথাই বলবো। পিসির বান্ধবী ফোন করেছিল, যে মেয়েটা ঢাকাতেই থাকে, খুশি মেয়েটা। ও বলল টিসু নাকি ওর থেকে টাকা ধার করে বাবার বাড়িতে যাচ্ছে, রেল স্টেশনের দিকে নাকি গেছে। তুমি আর বৃষ্টিতে ভিজো না, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, টিসু হয়তো ওখানেই আছে। মায়ের কথায় অধরের নির্লিপ্ত চেহারার একটু অব্যবহিত ঘটল। সে মাকে ফোন রাখি বলে তড়িঘড়ি করে সংযোগ বিচ্ছিন্ন করলো। বৃষ্টির দাপট দামেনি। অধতম্য থেমে পড়ল খোলা আকাশের হঠাৎ চিল্লানি ওঠা বিজলির মাঝে। শার্ট বৃষ্টি বিলাস করে ভিজে একাকার। অধরের এক ঝাঁক চুল নিচে লতিয়ে পড়েছে। তৃষ্ণাত চোখ দুটো পলকহীন তাকিয়ে আছে সামনের পথে। ভীষণ সুন্দর এই পুরুষটা। ছুটে চলল। এখান থেকে স্টেশনে হেঁটে যেতে তার প্রায় 15 মিনিট সময় লাগবে। টিসু দ্রিম দ্রিম করা হৃৎপিণ্ড নিয়ে হাঁটছে। কি করবে সে? লোকটা এখন পিছু ছাড়েনি। টিসু ঘাবড়াচ্ছে ভীষণ। এদিক ওদিক 10 দিক সে চোখ বুলালো। ভালো করে লক্ষ্য করলো কোনো যাত্রী ধরনের কেউ আছে কিনা। খুব চাওয়ার পর হয়তো ভাগ্য তার সহায় হলো। সংখ্যা কমানোর পথ জুটলো। টিসুর থেকে একটু দূরেই একটা দোকান। তার সামনে কাঠের বেঞ্চে বসে আছে একটা লোক। বয়স হবে হয়তো অধরের মতো। লোকটার কোলে একটা বাচ্চা মেয়ে। আশপাশ আর কাউকে চোখে পড়ছে না তেমন। টিসু আর আগে পরে ভাবলো না। দ্রুত হেঁটে চলে গেল লোকটার কাছে। লোক দোকান ঘরে ঢুকে সে পেছন ফিরে চাইলো। পেছনে সেই নিকৃষ্ট লোকটাও টিসুর পিছু পিছু দোকান ঘরে এসে উঠেছে। টিসু কি করবে তার ঠাহর পাচ্ছে না। অস্থিরতায় শাড়ির আঁচলে হাত পেঁচিয়ে গিট ফেলেছে। পাশে দাঁড়িয়ে থাকা বিচ্ছিরি লোকটা ধীর গতিতে এগিয়ে এসে টিসুর কাক ঘেঁষে দাঁড়ালো। টিসুর ঘৃণায় যেন পেটের তলদেশ হতে বমি উঠে আসতে চাইলো। লোকটা টিসুর গা ঘেঁষে দাঁড়াতেই টিসু যেন হুড়মুড়িয়ে বসে পড়লো বাচ্চা বুকে নিয়ে। বন্ধ চোখে বসে থাকা স্ত্রীর লোকটার পাশে। নিশান চমকে উঠল। ভীষণ ক্লান্তিতে তার চোখ ধরে এসেছে। মেয়ের কান্নাকাটি একটু আগে বহু কষ্টে তাড়িয়ে দিয়ে একটু চোখ বুজেছিল। ঠিক তখনই এসে টিসু ধপ করে বসে পড়েছে। আশ্চর্যতায় ডুবতে থাকা চোখ নিয়ে নিশান পাশে তাকালো। চেনে না, জানে না সে পাশে ধপাস করে বসে পড়া মেয়েটাকে। টিসু অসহায় অনুমানের দৃষ্টিতে নিশানকে যেন আহ্বান করছে। পেছনে লোকটার থেকে মুক্তি চাই সে। নিশান বুঝলো কিনা অচেনা টিসুর দৃষ্টি কে জানে, কিন্তু অবাক চাউনিতে প্রতিস্থাপন করলো সে লোকটার দিকে। এবার মস্তিষ্ক বুঝে চট করে বুঝে গেল অচেনা মেয়েটার আগমন। অবাক চাউনি নিরাপন হলো। নিশান নিজের মেয়েকে কোল থেকে উঠিয়ে কাঁধের ওপর নিল। চোখে মুখে তাচ্ছিল্য এগিয়ে গেল লোকটার দিকে। ভীষণ আশ্চর্যের ব্যাপার হলো লোকটার মুখে বড়সড় এক ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠল।
লোকটা অত্যন্ত শঙ্কিত মুখে পিছু হটছে। টিসু অবাকতার দমকায় দাঁড়িয়ে গেল। নিশান ইতিমধ্যে খপ করে লোকটার কলার চেপে ধরেছে। টিসুর বুকে নব্য উদ্বেগে যেন ভয়ের উদ্রেক হলো। হঠাৎ তার মনে হলো লোকটার কোল থেকে বাচ্চাটা নেওয়া উচিত। টিসু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিশান মেয়েকে দিয়ে দিল টিসুর কাছে। টিসু বাচ্চা মেয়েটাকে নিয়ে অবাক চোখে সরে এলো। সে বুঝতে পারছে না লোকটার এত রেগে যাওয়ার কারণ। টিসু ভাবতে ভাবতে সামনে তাকালো, আশেপাশে কি কেউ আছে? যদি দুজনের মধ্যে মারামারি লাগে কি হবে? টিসু ভয় মিশ্রিত চোখে চোখ বুলাচ্ছে। ঠিক তখনই টিসুর অন্যরকম এক সুখকর অনুভূতি দেখা মিলল। টিসু যেন সব ভুলে গেল, নিঃশব্দে হেসে উঠল বাড়ি নয়নে। হৃদয় ভালোঘর মানুষের অনাকাঙ্ক্ষিত দর্শনে খুশিতে ছুটতে চাইল। টিসু বাধা দিল না। অদূরে অস্থির চোখে খুঁজে বেড়ানো অধরের দিকে টিসু ছুটতে লাগলো। বৃষ্টির পিছিল মাটিতে যতটা দূরত্ব যাওয়া যায় ততটা দূরত্ব যেতে লাগলো। অধরের নজরে এখনো ধরা পড়েনি টিসু। অধর এপাশে ওপাশে একে ওকে শোধাতে ব্যস্ত টিসুর কথা। টিসু হাসছে, বোঝাই যাচ্ছে অধর কতটা অস্থির হয়ে আছে। টিসু ভাবলো অধরের কাছে গিয়ে প্রথমে সে অধরের সাথে কোনো কথা বলবে না। কেন মানলো তাকে? ওই নিধির মিথ্যে কথা। নিধির বাচ্চা কি টিসুর থেকেও বড়? টিসুর মনে দলে দলে এসে অভিমান জমল। শক্ত করে জড়িয়ে নিল বুকে বাচ্চা মেয়েটাকে। ঠিক তখনই ভাগ্য হতভম্ব হয়ে গেল। টিসুর জমানো অভিমান বোনানো পরিকল্পনা চাপাচাপি করে দিয়ে নর্মম আকাশ বুক চিরে ছুঁড়ে মারল বিজুলি। বিকট শব্দ, ভয়ঙ্কর আলোর রেখা থেকে বেরিয়ে এলো বিদ্যুৎ। এসে পতিত হলো ঠিক টিসু আর অধরের মাঝপথে। অধরের গলা থেকে টিসু শুনতে পেল চিৎকার। তার দেহ অবশ হয়ে আসছে। টিসু চোখ দিয়ে অবিরাম ধারায় পানি বইতে লাগলো। অধরের যেন কিছুই না হয়। মনে মনে এই কথা আওড়াতে আওড়াতে সে ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে ঢলে পড়ল মাটিতে। অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, আশপাশ নিগুণ নিরাপদায় আচ্ছন্ন। টিসুর গলায় অধরের হাত। অধর লাল লাল ভেজা চোখে গলা চেপে ধরেছে টিসুর। টিসু হাঁটছে, হাসতে হাসতে তার কাশি উঠে গেছে। আনন্দে বুক চেপে সে অধরের হাতের ওপর হাত দিয়ে গলা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। অধর রাগ ভালোবাসার পারস্পরিকতায় ভুলে উঠছে। আর যাবি আমাকে ছাড়া? আর কখনো ভুল বুঝবি আমায়? তোকে ছাড়া আমার ছটফট লাগে, তুই বুঝিস না? অভিমানে অধরের চোখ দিয়ে জল পড়ছে। টিসু এখনো হাসছে অধরের পাগলামিতে। বাবা, সে হাসে, দাদি আম্মু হাসছে। 4 বছরের নীলিমার অস্থির বলে নিশান ফিরে চাইল টিসুর দিকে। বন্ধ চোখে মুচকে মুচকে হাসে টিসু। নীলিমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নিশান বুকের ওপর নিয়ে জাপটে ধরে আছে। নিশানের মা টিসু মাথায় পানি ঢালছে। টিসুর রেসপন্স দেখে তিনি থেমে গেলেন। হন্তদন্ত হয়ে উঠে পড়লেন। নিশানের উদ্দেশ্যে বললেন, শুক্রিয়া, মেয়েটা রেসপন্স করেছে। ধীরে ধীরে ডাকবো। হ্যাঁ, ডাকো। পুরো একদিন অজ্ঞান হয়ে থাকলো। নীলিমার যে কিছু হয়নি এটাই যথেষ্ট। নিশান তাকালো মেয়ের মুখের দিকে। নীলিমা তখনও মুখে আঙুল পুড়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে বাবার দিকে। নিশান মেয়ের মুখ থেকে আঙুল সরিয়ে নিতে নিতে বলল, কে বলছে কিছু হয়নি? জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিন্তু ওই যে মায়ের স্বভাব পেয়েছে, সে অসুস্থ থেকে চুপ থাকলে পণ্ডিতি করবে কে? ছেলের কথায় নীলুফার রহমান হাসলেন। চোখ ফিরে টিসুর দিকে তাকাতে না তাকাতে এক চিৎকার। টিসু অধর বলে চিৎকার করে ধরপড়িয়ে উঠে বসলো। সে এখনই দেখেছে অধর ভালোবেসে তার কপালে চুমু দিতেই অধরের মা আর নিধি তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে পেছন দিকে। টিসু অধর অধর করে চিৎকার করছে। অধর যাবে না টিসুকে ছেড়ে। সেও মা আর নিধির সাথে জোর জবরদস্তি করছে। টিসু ভেঙে গেছে। সে আশপাশ নজর করে দেখলে অধর কোথায়। তৃষ্ণার্ত চোখ জোড়া ভীষণ খুঁজছে প্রিয়কে, কিন্তু দেখা মিলল না। বরং দেখা মিলল অপরিচিত মুখের। টিসুর অস্থির অবুঝ মন মুহূর্তেই থমকে গেল। ধূপ করে নেমে এলো চোখের প্রগাঢ় উচ্চকতা। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সে ঘরের প্রত্যেকটা সদস্যকে। নিশানের উপর চোখ পড়তেই খট করে যেন তার মস্তিষ্ক ঘুরে গেল। মনে পড়ে গেল গত রাতের কথা। হ্যাঁ, সে অধরের দিকে ছুটছিল। তারপর একটা বিজলির ডাক। অধর। অধরের কথা মনে হতেই টিসু লাফিয়ে উঠল। ভেজা চুল লেপটে গেল পিঠে। দুর্বল শরীর টলছে, কিন্তু এর কিছুই যেন প্রভাব ফেলতে পারল না টিসুর মনে। সে বিছানা থেকে উঠে প্রথমেই গেল নিশানের কাছে। অস্থির কণ্ঠে বলল, আমার অধর কোথায়? আপনি আমাকে এখানে এনেছেন তাই না? আচ্ছা, আপনি বলতে পারবেন আমার অধরের কি অবস্থা? ও কেমন আছে? আচ্ছা, আমি কি ঢাকা থেকে অনেক দূরে আছি? আমায় একটু নিয়ে যাবেন ঢাকায়?
টিসুর একের পর এক বিরতিহীন প্রশ্নে অধর অপ্রস্তুত হয়ে পড়ল। আশ্বাস দিয়ে বলল, আপনি বসুন, আমি সব বলছি। আপনি অসুস্থ, আপনি বসুন প্লিজ। টিসুর চোখে রাজ্যের অস্থিরতা, তার মনে শান্তি নেই। তার অধর কেমন আছে? ঠিক আছে তো? নিশানের মা তোয়ালে নিয়ে আসলেন। টিসুর লম্বা চুল মুছে দিতে মনোযোগে দিলেন। টিসু হা হয়ে মায়াবী চোখের দিকে তাকিয়ে ব্যর্থ চেষ্টা করলো নিশানের মাকে দেখা। নিশান বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, পরে কথা হবে। নিশান কথা বলতেই টিসু উদ্বিগ্ন হয়ে বলে উঠল, না না, আপনি এক্ষুনি বলুন। আপনি এক্ষুনি প্লিজ ঢাকায় রেখে আসুন। বাইরে প্রচুর বৃষ্টি, আজ আপনি যেতে পারবেন না। আর এমনিতেও এটা চট্টগ্রাম, ঢাকা যেতে সময় লাগবে। টিসু অসহায়ভাবে চোখ নামিয়ে নিল নিশান থেকে। কখন যাবে সে অধরের কাছে? রাতের অন্ধকারে হাতছানি পড়েছে। দুর্বল শরীর নিয়ে বেলকনিতে বসে আছে অধর। পাশেই দাঁড়িয়ে আছে তার আম্মা। প্রায় 2 ঘন্টা হলো অধরকে বলছে একটুখানি কিছু মুখে তুলতে, কিন্তু না। অধরের মা যতবার আসছে অধর ফিরিয়ে দিচ্ছে মাকে। তার একটাই কথা, খাবো না, নিয়ে যা তুই। অধরের মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। সামান্যর জন্য ছেলের প্রাণহানি ঘটেনি ভাবতেই তার বুক কেঁপে ওঠে। এ যেন আমার ভাগ্যের জোর অধরের ফেরা। অধরের মা ছেলের মাথায় হাত রাখলেন। জ্বরে মাথার অতিরিক্ত তাপ দেহে। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। শুনবে না তো অধর, শুধু শুধু বলে শুনলা। তিনি চলে গেলেন। অধর ফিরেও চাইল না। তার দৃষ্টি ওই দূর আকাশে নক্ষত্রের পানে। সে ভাবছে তার টিসু কোথায়, তাকে ছাড়া থাকতে পারছে। কষ্ট হয় না টিসুর? অধরের মন অভিমানের চিৎকার দিয়ে উঠল। চোখ পড়তে লাগলো, নাকের পাটা লাল হয়ে একাকার, যেন একটু টোকা দিলেই রক্ত ছিটকে পড়বে। অধর, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, একটু খেয়ে দেখ। ভাবনার মাঝেই নিধির কণ্ঠ। অধর ফিরে চাইল না, শান্ত কণ্ঠে বলল, খাবো না, নিয়ে যা তুই। বিরক্ত করিস না। নিধির কানে যেন কথাটা গেলই না। সে আলগা দরদের যেন ভাসিয়ে দিতে চাইল অধরকে। চেয়ার টেনে অধরের পাশাপাশি বসতে বসতে বলল, এমন বললে তো হবে না। না খেলে তুই পুরোপুরি সুস্থ হবি কিভাবে? অনেকগুলো ওষুধ আছে তো, খেতে হবে না এগুলো? অধর ফিরে চাইল রাজবাড়ির মুখে নিধির দিকে। নিধি প্লেট হাতে ডুবিয়ে বিরিয়ানির লোকমা বানালো। অতঃপর অধরের মুখ পানে ধরতেই অধর মুখ ঘুরিয়ে নিল, বলল, চলে যা, খাবো না। শুধু শুধু বিরক্ত করিস না। অধরের বাণীতে ঝরে পড়ল বিরক্ত। তার অকারণে নিধিকে ভালো লাগছে না। কোত্থেকে যেন ফালি ফালি রাগ এসে জেগে বসছে মনে। কিন্তু নিধি অধরের পরিস্থিতি বুঝলো কিনা বলা বাহুল্য। তবে সে হাল ছাড়ল না। পিছু না হটে অত্যন্ত আবেগী কণ্ঠে বলল, আমি কষ্ট করে রান্না করেছি, এটার কোনো মূল্য দিবি না? অবশ্য আমি তোরকে, আমার রান্না তো খাবি না, শুধু খাবি বইয়ের রান্না। কথাগুলো বলে নিধি মাথা নত করলো। ভাবখানা তার এমন যেন পৃথিবীর সবচেয়ে দুঃখী অবহেলিত নারী সে। অধর স্থির নয়নে দেখল নিধিকে। মিথ্যের গণ্ডি না পেরোতেই নিধির কথায় মোহিত হলো। মনে একরতি ইচ্ছাও নেই তার খাওয়ার, তবু নিধির মন রক্ষার্থে বলল, দেখাচ্ছি। অধরের কথায় নিধি যেন মূল্যবান চাঁদটা জয় করার আনন্দ পেল। বসে আসছে তবে তড়িঘড়ি করে এক রকমা বিরিয়ানি নিধি অধরের মুখের দিকে এগিয়ে দিল। কিন্তু অধর কি এত বড় নির্লজ্জ কাজ করবে? অজান্তেই অধর নিজের উৎফুল্ল চিত্তে শুকনো ভাব টেনে দিল। আমি খেতে পারবো। অধর ওই বিষণ্ণ রসকসহীন কাঠখোট্টা কথা নিধি দমে গেল। আর কিছু বলার সাহস তার জন্য জুটল না। মাঝারি একটা বাটিতে পানি নিয়ে অধরের মা দাঁড়িয়েছিলেন বেলকনির দরজার সন্নিকটে। হয়তো খেয়াল করেনি অধর নিধিকেও, কিন্তু অধরের মা তাদের খেয়াল করেছেন সমস্ত সময়টাতে। তিনি নিধিকে দেখলেন পূর্ণ দৃষ্টিতে। অধর আর নিধি নিজ নিজ কাজে ব্যস্ত। অধরের মা পিছু ফিরলেন। ছেলে আর ছেলের সংসার ঘাতকের অগোচরে প্রস্থান করলেন তিনি। ফিরতি পথে টিসুর এই নির্মম শাশুড়ি মা সিদ্ধান্ত নিলেন, টিসুর অনুপস্থিতিতে অধর সংসার নতুন করে জোড়া পাকিয়ে দেবেন নিধির সাথে। সকাল 7টা হবে। অধরের বাবা বসে আছে ড্রয়িং রুমে। তার নিত্যদিনের কাজ ফজরের নামাজ আদায় করে মসজিদের থেকে এসেই ড্রয়িং রুমে বসে বাসি খবরের কাগজে হাতড়ানো। এলো খুব মনোযোগ দিয়ে পেপার পড়েন। বাবা কিছু কথা ছিল। অধরের কণ্ঠে মোবারক হোসেন চোখ তুলে চাইলেন ছেলের দিকে। খবরের কাগজ পাশে রাখতে রাখতে বললেন, হ্যাঁ বলো। বাবা, আমি পত্রকে নিউজ দিতে চাই। অধরের বাবা অধরের কথায় ভুরু কুচকে ফেললেন। রান্নাঘর থেকে অধরের এহেন বাণী শুনে এগিয়ে এলেন অধরের মা। অধরের বাবা প্রশ্ন ছুড়লেন অধরের দিকে, কিসের নিউজ?
অধর শান্ত দৃষ্টিতে চাইলো বাবার চোখের দিকে। উত্তর করার জন্য উদ্যত হতেই অধরের বিচক্ষণ মায়ের পাক। তুমি কি টিস্যুর জন্য নিউজ ছাপাতে চাইছো? মায়ের প্রশ্নে অধর চঞ্চল চোখে চাইলো মায়ের দিকে। অধরের মা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে উৎসুকভাবে উল্পে দিত। অধর বলল, হ্যাঁ, 4 দিন হয়ে গেল, টিস্যুর কোনো খোঁজ নেই। ছেলের কথায় অনামিকা খানের মনটা যেন ভীষণ বিরক্ত হলো। মুখে নেমে এলো ভয়াবহ বিতৃষ্ণা। তিনি রূঢ় কণ্ঠে বলে উঠলেন, কোনো নিউজ ছাপানো হবে না। মায়ের কথায় অধর যেন বিস্ফোরিত হলো। তার অনুভূতি যেন শূন্যের কথায় পা রাখলো। টিস্যু 4 দিন মানে 96 ঘন্টা হলো, কোনো খোঁজ নেই। আর সে খুঁজবে না? অধর অবাক হয়ে বলল, আম্মা, আপনি কি বলছেন এসব? টিস্যুর আর 4টা দিন হলো, কোনো খোঁজ নেই। আমি ওকে খুঁজবো না? নিউজ ছাপাতে কি সমস্যা? নিউজ ছাপালে অনেক সমস্যা, লোকে আমাদের দেখে হাসবে। টিস্যু আদৌ তোমার আছে নাকি অন্য কারো হাত ধরে গেছে এটা তুমি জানো? হতেও পারে। মায়ের অবশিষ্ট কথা অধর সম্পূর্ণ করতে দিল না। সে সইতে পারল না মায়ের শেষের বাণী। আকস্মিক উচ্চস্বরে অধর বলে উঠল, ব্যাস আম্মা, আপনার কিচ্ছু বলবেন না দয়া করে। আমার টিস্যু এমন না, আমি টিস্যুকে খুব ভালো করেই চিনি। অনামিকা খান দমলেন না ছেলের দৃঢ় কথার পিঠে। ঠাই বজায় রেখে আবারও বলে উঠলেন, সে তোমার ব্যাপার, কিন্তু আমি ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে কোনো নিউজ বের হবে না। আমার মান সম্মান আছে। কথাটা বলেই হনহনিয়ে প্রস্থান করলো অধরের মা। অধর আচ্ছন্ন হয়ে তাকে রইলে মা যার পানে। আজীবন তার মা শুধু তাকে নিয়েই ভেবে গেল। সব ইচ্ছে দাবিতে পক্ষ করে আদায় করলো অধরের থেকে। কখনো নাসূচক বাঘ অধর মুখে আনেনি। বিষ দিলে কষ্ট হলো, মৃত্যু নিশ্চিত জেনেও সে বিষই পান করেছে। আজ নিজের বউ সংসার কি মায়ের কথাই নির্বাচন করতে হবে? আজও অধর হাসলো, অবকার এক হাসি। অধরের বাবার সম্মুখে বসে আছে। অধর চাইলো বাবার দিকে। হঠাৎ তার মুখ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বেরিয়ে এলো একটা কথা, বাবা, আপনার কখন আমার ইচ্ছের দাম দিলেন না। তবে আম্মা যদি ভেবে থাকো সে টিস্যুর থেকে আমার আলাদা করতে পারবে, তাহলে তাকে বলে দিয়েন, দাদিমা যেমন আপনার থেকে আমার জেদি 1 লক্ষা কাঠখোট্টা মাকে আলাদা করতে পারেনি, আমাকে আমার মা পারবে না টিস্যুর থেকে আলাদা করতে। অধরের বাবা থমকে গেল অধরের কথায়। আস্তে করে চোখ নামিয়ে নিলেন। বলার মতো কিছু সত্যিই নেই। অধরের মাকে মোবারক হোসেনের মা একটু পছন্দ করতেন না, পড়তো না কোনো মতেই স্পষ্টভাষী। নিজ ভালো ঠুকরে নেওয়া অনামিকার সাথে তার শাশুড়ি শেষে এমন হলো অধরের ওপর অত্যাধিক আধিপত্য বিস্তার করায় অধরের দাদি রেগে গেলেন। অধরকে যেতে দেয় না দাদির কাছে। আত্মীয়দের সাথে মিশতে দিতে তার ঘোর আপত্তি লাগে। এমন বিতৃষ্ণামূলক আচরণে মোবারক হোসেনের মা কাট গলায় জানিয়ে দিয়েছিলেন ছেলেকে বউ ত্যাগ করতে। কিন্তু মোবারক হোসেন করেননি এমনটা। সে এক জীবনে একজনের হাত ধরেই পাড়ি দিতে চেয়েছিলেন। তাই আলাদা বহুদূরে চলে আসেন বউ বাচ্চা নিয়ে। তবে মোটেও সে মাকে বর করেননি। অন্তত ব্যস্ত থাকলেও সপ্তাহে অন্তত 2-1 বার যেতেন মায়ের সাথে সাক্ষাৎ করতে। মোহনীয় দিন। আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে। খণ্ড খণ্ড মেঘ দৌড়াদৌড়ি করছে মাথার উপর। নিশান মেয়েকে নিয়ে বসে আছে ছাদে। নীলিমা বাবার কোলে বসে আকাশ দেখছে। ছোট মেয়েটা হঠাৎ বাবার দিকে তাকালো চোখ ফিরিয়ে। আদুরি গলায় বলে উঠল, বাবা, দাদি আমার ঘরে যে শুয়ে আছে সে কি আমার মা? মেয়ের হঠাৎ বলা অস্বস্তিকর কথায় নিশান বোকা বনে গেল। সে যেন বড্ড বিপদে পড়ল। নীলিমা উত্তরের আশায় তাকিয়ে আছে বাবার দিকে। একসময় সে অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো বাবা, বলো। তুমি না বলেছিলে আমার মা হঠাৎ একদিন আসবে? হ্যাঁ মা, তোমার মা আসবে, কিন্তু এখন যে এসেছে সে তোমার মা না। বাবার কথা নীলিমার একটুও পছন্দ হলো না। তীব্র মন খারাপ ছোট মনটাতে জায়গা করে নিল। চোখ দুটো টলমল করছে। নিশান অপরাধীর চোখে দেখল একবার মেয়েকে। ছোট মেয়েটাকে ভীষণ মিথ্যে বলতে হয়। হঠাৎ জিজ্ঞাসা করে বসে তার মা কোথায়, কবে আসবে। কিন্তু এই ছোট মেয়েটা তো আর জানে না তার মা আর কখনো আসবে না। তাদের মেয়ে আর বাবাকে ফাঁকি দিয়ে সে সুদূরে পাড়ি জমিয়েছে। তার আর কখনো ফিরবে না। নীলিমা, মা বাবার উপর রাগ করেছো? তুমি বড় হও, দেখবে ঠিক একদিন তোমার মা তোমাকে দেখতে আসবে। নিশান কথাটা বলতেই নীলিমা ছিটকে দূরে চলে গেল নিশানের কোল থেকে। প্রচন্ড অভিযোগ করে বলল, তোমার উপর রাগ করেছে বলে আসছে না। মার রাগ ভাঙলে হঠাৎ একদিন আসবে।
তুমি শুধু মিথ্যে বলো বাবা। আমার মা আসবে না। আমার মা পচা, সে আমায় দেখতে আসে না। কথাগুলো বলে ভেজা ভেজা চোখ নিয়ে নীলিমা পেছন ফিরল। পেছনেই দাঁড়িয়েছিল তিশু। আকস্মিক ধাক্কা খেল নীলিমা। ছোট ছোট পায়ে সে এবার দৌড়ে বাবার কোলে চড়ে। বাবার উপর অভিমান ধরে রাখতে পারল না। তিশু মিষ্টি এসে চাইল নীলিমার দিকে, হাত বাড়িয়ে ডেকে উঠল। আমার খেতে ইচ্ছে করছে না, আসো আমি একটু কোলে নিই মিষ্টিটাকে। নীলিমা আরো শক্ত করে আঁকড়ে ধরল বাবাকে। নিশান অপ্রস্তুত হেসে তিশুর উদ্দেশ্যে বলে উঠল। যাবে না, ও কারোর কাছে যেতে চায় না। তিশুর ঠোঁটে হাসি বজায় রেখে হাত গুটিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বসে পড়ল। একটা কথা বলি। নিশান ঝট করে তিশুর দিকে মাথা ঘুরালো, একটু দৃষ্টিপাত করে পড়ল। হ্যাঁ বলুন। ওর মায়ের কি হয়েছে? তিশুর হঠাৎ প্রশ্নে নিশান চোখ নামিয়ে নিল। হৃদয়ে যন্ত্রণা দিয়ে উঠল। নিশান একবার নীলিমার দিকে চেয়ে পড়ল। অন্য সময় বলবো। তিশু আর কথা বাড়ালো না, মাথা হেলিয়ে সায় জানালো। ঘরময় নিস্তব্ধতা। নিধি যেন গলায় কাটা নিয়ে বসে আছে, না গিলতে পারছে আর না বের করতে পারছে। প্রচন্ড রাগে অসহায়ত্বে তার মুখ বিবর্ণ হয়ে গেছে। নিষ্পাপ নেহাল মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ঢল ঢল তার দেহ। নিধি ছেলের দিকে কড়া দৃষ্টি তাক করে বলে উঠল। একটা থাপ্পড় দেব, হারানোর জন্য আর কিছু পাসনি। তাবিজটাকে হারাতে হলো তোকে? মায়ের বকা খেতে বুঝি ভীষণ ভালো লাগে অবুঝ নেহালে। সে শব্দ করে হেসে দিল। নিধির ভীষণ রাগ লাগছে। কত কষ্ট করে একটা তাবিজের ব্যবস্থা করা হয়েছিল। এই তাবিজের গুণ এমন ছিল যে অধরের বালিশের মধ্যে রাখলে অধরের মন ঘুরে যেত, টিস্যুর ওপর থাকা গভীর ভালো হয়ে যেত। কিন্তু নেহাল কি করলো? সবকিছু অজরে তার দুধের হাতে ভাসিয়ে দিল। আজ দুপুরে এসে তাবিজটা হাতে নিয়ে খেলেছিল। নিধি অবলীলায় রেখেছিল বিষয়টা, কিন্তু নেহাল রাখেনি। কচি কচি হাতে খেলতে খেলতে সে হুট করে ছুঁড়ে মেরেছে জানালার পানে। ফলস্বরূপ তাবিজ ডুব দিয়েছে ওপাশের নোংরা স্তূপে। নিধি, আমার ফোনটা দে। নেহাল নিয়েছিল। নিধির মন ডুবন্ত ভাবনা থেকে উঠে পড়ল অধরের কণ্ঠে। নিধি পেছন ফিরে চাইতেই থমকে গেল মুহূর্তের জন্য। কালো শ্যাট, হালকা এলোমেলো চুল, কপালে বিন্দু বিন্দু ঘামে লেপ্টে থাকা বেশ কিছু চুলকে অধরকে দারুণ হট লাগছে। নিধির চোখে দৃষ্টি গাঢ় হতে গাঢ়তর হলো। অধরের পাতলা অষ্টদরের গোলাপি আভায় নিধি বেহায়ার মতো প্রেমে পড়ল। নীলজ্জের মতো নতুন উদ্যমে ভেবে বসলো তার অধরকেই চাই। কি হলো? দে ফোনটা। আমার দেরি হয়ে যাচ্ছে, চট্টগ্রাম যাব। নিশান ভাইয়া ফোন করেছিল, বলল তিশোর খোঁজ নাকি উনি দিতে পারবেন। অধরের কথায় নিধির মুখ শুকিয়ে উঠল। টিস্যুর খোঁজ মানে? অধর যদি টিস্যুকে খুঁজে পায় তাহলে তার কি হবে? নিধির ওড়ে এসে জুড়ে বসা তো হবে না এই সংসারে। নিধি সংখ্যায় চোখ মেলে চাইল অধরের দিকে, অতি উৎসুক হয়ে জানতে চাইল। নিশানকে? সে কিভাবে তোকে টিস্যুর খোঁজ দেবে? অধর শার্টের হাতা ভাঁজ করছিল। নিধির কথায় আপন কর্ম স্থগিত রেখে বলল। নিশান ভাই আমার বড় চাচিমার ছেলে। আম্মু তো নিউজ ছাপাতে দিল না, তাই গত রাতে আমার বিশ্বাসযোগ্য মানুষগুলোর ফোন দিয়ে তিশোর কথাটা বলেছিলাম। যখন নিশান ভাইয়ের কাছে বললাম তখন তিনি বললেন চট্টগ্রাম যেতে। ওখানে গেলে দুই ভাই মিলে কোনো ব্যবস্থা করে তিশোর খোঁজ করা যাবে। তার মানে তুই চট্টগ্রামে বেশ কিছুদিন থাকতেও পারিস? অধর মাথা নাড়ল, মুখে মলিনতার ছোঁয়া, দুঃখ প্রকাশ করে বলল। এখানে তো কেউ আমার সাহায্য করছে না। আম্মা তো আগে থেকে না জানে কোন কারণে তিশোকে সহ্য করতে পারে না। আমাকে ঢাকা থেকে তিশোর খোঁজ নিতেই দেবে না। নিধি চুপ রইল। তা বটে, অধরের মা একা না, টিস্যুও খোঁজ নিতে দেবে না। এই বলে উঠে পড়ল। অধর নেহালকে কোলে নিয়ে খামোকা কথা বলছে নেহালের সাথে। নিধি, তাড়াতাড়ি ফোনটা দে। আমার বাসে যেতে হবে, অনেক সময় লাগবে। আম্মা কারে নিতে দেবে না। তোমার আন্টিকে খুঁজতে চাচ্ছি, দোয়া করো তো তোমার বউকে আন্টিটা যেন তাড়াতাড়ি ফিরে আসে আমার কাছে। নিধি অধরের কথা শুনে মুচকি হাসলো। আর ফিরে পাওয়া ঠোঁটে কুটকিল হাসি ঝুলিয়ে রেখে সে অধরের অগোচর এক সর্বনাশা কাজ করে ফেলল। টুপ করে অধরের ফোনটা ছেলের মতো জানালা দিয়ে ছুঁড়ে মারল। ফোনটা মুহূর্তের শূন্য থেকে পড়তে পড়তে একসময় ঠাস করে পড়ল ময়লার স্তূপে, নোংরা ড্রেনে। এই ফোনের উচিলে অন্তত দুদিন আটকে রাখা যাবে অধরকে। টিস্যুর খোঁজ নিতে পারবে না। অধর নেহালের সাথে কথা বলে নামিয়ে দিল কোল থেকে। নিধির দিকে ক্রমশ এগিয়ে যেতে নিধি তড়িঘড়ি করে জানালা থেকে দূরে সরে এলো। সে এমন ব্যস্ততার মিথ্যে নাটক করতে আরম্ভ করলো যেন এক নির্মল স্বচ্ছ অন্তরের নারী খুব মনোযোগ দিয়ে বন্ধুর ফোন করছে।
অধর নিধির দিকে এদিক ওদিক ছোটাছুটি দেখে বলে উঠল। কি হয়েছে? কি খুঁজছিস? অধরের প্রশ্নে নিধি স্থির হলো, মুখের উপর টেনে আনলো গভীর অসহায়ত্ব। ফোনটা পাচ্ছি না, মনে হচ্ছে নিহাল জানালা দিয়ে ফেলে দিয়েছে। ইদানিং ওর অভ্যাস কিছু হাতে দিলেই জানালা দিয়ে ফেলে দেয়। নিধির বলা বাক্যগুলো তুমুল ঝড় আনলো অধরের বুকে। বুকটা শঙ্কায় ধুকধুক করছে। সে ছুটে গেল জানালার কাছে। নিচের দিকে দৃষ্টি ফেললে স্পষ্ট দেখা গেল নোংরা ড্রেন। অধরের হাসপাস লাগছে। কন্যা হলে সে যোগাযোগ করবে কিভাবে? চট্টগ্রামে নিশানের বাসায় যাবেই বা কিভাবে? কখনো তো যায়নি সেই বাড়িতে। আমাকে নিয়ে বাবা চলে আসার পর আর যোগাযোগ রাখা হয়নি। অনামিকা খান শ্বশুর বাড়ি থেকে একেবারেই ছিন্ন। অধরের চিন্তায় থাকা মাথা আহল হয়ে যাচ্ছে। দিশেহারা সে। এখন কি করবে? নিশান ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে একবার তাকাচ্ছে, আবার তাকাচ্ছে ড্রয়িং রুমে। অধর আসবে বলে সে আজ হসপিটালে থেকে তাড়াতাড়ি ফিরে বাড়ি ফিরেছে। অপেক্ষার সময় হলো তার প্রায় 1 ঘন্টা। ফর্মাল ড্রেস সে এখনো ছাড়েনি। ড্রেস চেঞ্জ করো বাবা, অদর হয়তো জ্যামে আটকেছে। মায়ের কথা নিশানের চঞ্চল চোখ জোড়া ক্ষণিকের জন্য স্থির হলো, একটু হেসে পড়ল। তোমার কি মনে হয় মা অধরাকে চাচি আম্মা আসতে দেবে? আমার এখন মনে হচ্ছে চাচি আম্মা আটকে দিয়েছে। আমাদের সাথে তো উনি কোনো সম্পর্ক রাখতে চান না। তা ঠিক বলছিস। আচ্ছা, ওকে একটা ফোন করে দেখতো। নিশানের মায়ের কথা মতো আরো বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু প্রতিবারই ওই একই কথা। নিশানের মা ছেলের ওপর ঈষৎ রাগ দেখিয়ে বললেন, আবার ফোন দে তো। তুই কেন ওকে বলিসনি তিশু এখানে আছে? তাহলে ওদের তাড়াতাড়ি আসার চেষ্টা করতো, আলাদাভাবে বিষয়টা গুরুত্ব দিত। নিশান মায়ের কথার পিঠে অবুঝ কণ্ঠে বলে উঠল, আমি তো ভেবেছিলাম অধরকে অবাক করে দিব, একটা সারপ্রাইজ হবে, অধর অনেক খুশি হবে। নিশানের মা ছেলের ওপর আর একবার বিরক্ত চোখে তাকালেন। তার ছেলের বোধ হয় সবসময় বেশি না বুঝলে হয় না। আচর পোলা পেটে ধরেছে, তার ওপর চোখটাও যা এসেছে। বিপদে পড়লেও সারপ্রাইজ, আপদে পড়লেও সারপ্রাইজ, হাসিতেও সারপ্রাইজ, খাইতে উঠতে বসতে শুতে সবসময় সারপ্রাইজ। নিশানের মা ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। তাদের সময়টা ভালো ছিল, এত সারপ্রাইজ ছাড়াও তাদের অন্তর সম্পর্ক ছিল। খিলখিল হাসিতে আকাশ বাতাস যেন মুগ্ধ মেয়ের মতো নীলিমাকে স্নেহে ভাসিয়ে দিচ্ছে তিশু। বেশ সুন্দর মুহূর্ত কাটে তার। নীলিমা প্রথম দিকে তিশুর ধার ঘেঁষতে চাইতো না, কিন্তু এখন খাওয়া গোসল ঘুম সে বারবার যে তিশুর কাছে বেশি প্রত্যাশা করে। আন্টি, তুমি আমার কে? নীলিমার কথায় তিশু অবাক চাউনি ফেলে তার দিকে একটু হেসে বলল, আমি তোমার আন্টি। আমার মাকে এনে দেয় না আমার বাবা। ছোট্ট মুখের অভিমানী বাক তিশুর বড্ড মায়া হলো। নীলিমাকে কোলের ওপর সযত্নে বসিয়ে পড়ল। আমারও কোনো মেয়ে নেই, তোমার মতো পিচ্ছি একটা সোনা নেই। কেন? আল্লাহ দেয়নি। নীলিমা বুঝলো কিনা কে জানে। সে হঠাৎ নেমে পড়লো তিশুর কোল থেকে, দৌড়ে প্রস্থান করলো তিশুর ঘর থেকে। তিশু পিছু ডাকলো, পিচ্ছি পাকা মেয়ে সাড়া দিল না। তিশু মুচকে আসলো। আর যদি সে সুস্থ থাকতো, মা হওয়ার ক্ষমতা সে না হারাতো, তাহলে তারও এমন একটা সন্তান থাকতো। হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি ঘুরে বেড়াতো। অধর বাবা হতো, তিশু মা হতো। কত কত জায়গা ঘুরে বেড়াতো তারা। তিশুর শাশুড়ির অভিযোগ কমতো তিশুর উপর থেকে। সুখে একটা সংসার তিশুর ভাগ্যে জুটতো। ভাবতে ভাবতে তিশুর চোখে জল গড়িয়ে ফেলল। সবার হয়তো সবকিছু থাকে না। এই যে নীলিমা, তার মা নেই। আর সুন্দর বাবা আছে, কিন্তু সুন্দর মা নীলিমার নেই। সে একা শুয়ে আছে স্বামী সন্তান ছেড়ে মাটির ঘরে। এটাই আসল সত্য, মৃত্যুই বড় সত্য। তিশুকে সেদিন নিশান বলেছে নীলিমার মায়ের কথা শুনে তিশুর অন্তরাত্মা কেঁপে উঠেছিল ভয়ে। রেল স্টেশনে যে লোকটা তিশুকে তাড়া করেছিল, সেই লোকটা একজন প্রফেশনালি ধর্ষক বোধ হয়। তার সাথে আরও বেশ কয়েকজন দল ছিল একসময়, যে দলের নিকৃষ্ট মানবগুলো সর্বনাশ করেছিল 2 বছর আগে নিশানের। নীলিমাকে তারা সেদিন শিকার বানিয়েছিল। নিশান আর মারিয়া সেদিন নীলিমার মামার বাড়ি থেকে ফিরছিল। নিশান ভীষণ রাত ছিল। মারিয়ার তখন লেগেছিল পানির তেষ্টা। নিশান মারিয়াকে রেখে মেয়েকে নিয়ে গিয়েছিল একটু অদূরে পানি কিনতে। এই সুযোগে মারিয়াকে অপহরণ করেছিল কিছু লোক। নিশান ফিরে এসে মারিয়ার জায়গায় শূন্য দেখে। শত খোঁজার পরও প্রিয়তমার দেখা মেলেনি। এদিক ওদিক তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে মারিয়ার নিখোঁজ বার্তা। নিশান পুলিশ স্টেশনে খবর দেয়। তারা আসে, খোঁজাখুঁজি করে। অবশেষে বুড়ে মারিয়ার ধর্ষণকৃত মৃতদেহ পাওয়া যায়।
অধরা যেতে পারলো না চট্টগ্রাম, দুপুর গড়িয়ে গেছে। সে এখন এসেছে মার্কেটে বসুন্ধরায় তার নতুন ফোন ক্রয় করার উদ্দেশ্যে। নিধিও আছে তার সাথে। অধর ভীষণ বিরক্ত হয়েছে। মরার ওপর খাড়ার ঘা হিসেবে নিধি কেন আসতে হবে? অধর যত দ্রুত পারে ফোন কিনে রওনা দিত চট্টগ্রামে। তার মন এখানে টিকছে না, কিন্তু নিধি তাকে আটকে দিয়েছে। অধরের কোলে তুলে দিয়েছে নেহালকে আর নিজে ঘুরে ঘুরে শপিং করছে। অধর যেন অতি কষ্টে আজ এসব সহ্য করছে, কিছু বলতেও বিবেকে বাজছে। অধর, এদিকে আয়। অধরের বিতৃষ্ণার মাঝে নিধির ডাক। অধর মুখে দীপ্ততা নিয়ে এগিয়ে গেল। নিধি অধরের হাত ধরল। অধর বেঁচে অপ্রস্তুত হয়ে পড়ল। সে বিস্ফৃত নয়নে চাইল নিধির দিকে। হাত মুচড়াতে লাগলো অধর। নিধি বুঝেও না বোঝার ভান করলো। অধরকে টানতে লাগলো নিজের শক্তিতে। অধর অবুঝের মতো যেতে চাইছে, হাত ছাড়িয়ে মুখে উঠে কিছু বলার জন্যে। বলে নেহাল, আশপাশে মানুষের সমাগম, সিনক্রিট করা আর কি ঠিক হবে? আর নিধি বা তাকে কেন জোর করে টেনে নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাবে? অধর ভাবনা আর চটপটে নিয়ে একসময় উপস্থিত হলো নিধির সাথে একটা দরজার সামনে। ট্রায়াল রুম হবে। নিধি অধরের পানে চাইল। মৃদু হাসির রেখা তার ঠোঁটে। অধরের কাছে এই হাসি মোটেও সুবিধার মনে হলো না। সে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিজে সুযোগ বুঝে একটা ধাক্কা দিল অধরকে। অধর কিছু বুঝে ওঠার আগেই নিধি নিজেও ট্রায়াল রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অধরের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে তোর এই কালো বইয়ের দরকার নেই। তুই আমার হয়ে যা। অবশ্য তুই তো ভালো মানুষ, আমার হবি না। টিস্যুর মধ্যে যে কি পাইছিস তুই বুঝি না, তবে আমি তোকে আমার করেই নেব। কথাগুলো একাধারে বলছে আর নিধি নিজের জামা দাঁত দিয়ে কামড়ে ছেয়েছে। অদ্ভুত নিধির আচরণে ভীষণ অবাক। তার আর বুঝতে বাকি রইল না নিধির পরিকল্পনা। অধর ধূপ করে নামিয়ে দিল নেহালকে, তারপর সজারে একটা থাপ্পড় মারল নিধিকে। অত্যন্ত আক্রোশে অধরের গলা থেকে বেরিয়ে এলো, প্রস্টিটিউটের একটা লিমিট থাকা উচিত। তুই আস্ত একটা প্রস্টিটিউট। এখন বুঝলাম আমার সংসার নিশ্চিত তুই ভেঙেছিস। কথাগুলো বলতে নিধি প্রচন্ড রেগে গেল। ক্রোধের বশে একটা ধাক্কা দিল অধরকে। তাল সামলাতে না পেরে অধর পড়ে গেল নিচে। এই সময় অসাবধানতায় তার হাতের আঘাত পড়ে গেল নেহার উপর। সঙ্গে সঙ্গে নেহালের গলা ফাটানো চিৎকার আরম্ভ হলো। অধর বিব্রত হয়ে গেল। এরই মধ্যে বাচ্চার কান্নার আওয়াজে ভিড় জমল ট্রায়াল রুমের বাইরে। ঠক ঠক আওয়াজ করছে বাইরে থেকে, দিচ্ছে জনগণ দরজা খোলার তারা। নিধি যেন সুযোগ পেল তার জন্য অধরকে ফাঁসানোর মোক্ষম সময়। অধর ঘামছে, এবং জঘন্য পরিস্থিতি শেষে কখনো পড়েনি। মান সম্মান কি আজ সত্যিই যাবে? অধর ফিরে চাইল নিধির দিকে। নিধি মুচকি হাসলো, অতঃপর নিজের দুহাত দিয়ে চুল মুখমণ্ডল এলোমেলো করে ফেললো। এগিয়ে গেল দরজার দিকে। অধর কাঁপা কাঁপা কণ্ঠে পেছন থেকে বলে উঠল, এমন করিস না প্লিজ। আমার মান সম্মান মহিব তোকে ছেড়ে গেছে, এটা তো দুর্ভাগ্য। আমার সংসার ভাঙিস না তুই। নিধি শান্ত চোখে শুনলো অধরের কথা, কিন্তু তার নিঠুর ঘৃণ্য মন মানসিকতা এতটুকু পরিবর্তন আসলো না। কোনো ভাবান্তর হলো না তার। সে অধরের দিকে চোখ রেখেই খট করে দরজা খুলে দিল। অমনি হুড়মুড় করে লোকজন ঢুকে পড়ল। লজ্জায় অধরের মাথা ঝিমঝিম করছে। সে সাহস পাচ্ছে না সামনে তাকানোর। এমন পরিস্থিতিতে পড়ার মতো নির্লজ্জ মাথা ভাঙা কাজ আর বুঝিনি। নিধি মুখে ওড়না চেপে নতমুখে দাঁড়িয়ে আছে। ভিড় থেকে একটা লোকের কণ্ঠ ভেসে এলো। প্রশ্নটা শুনে নিধির মনে পৈশাচিক আনন্দ হলো। সে মাথা তুলে চাইল, গলার স্বর পরিবর্তন করে যেই না কিছু বলবে, ঠিক তখনই একটা স্বর যেন নিধির প্রাণটা বুক থেকে টেনে গলায় আনলো। সম্মুখে মহিব ছিল। সে তীব্র রাগ চোখে মুখে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, আপনারা ভুল ভাবছেন। আসলে ওরা স্বামী স্ত্রী, আমার বন্ধু। আমি চিনি। হয়তো মেয়েটার বাচ্চা নিয়ে ড্রেস চেঞ্জ করতে সমস্যা হচ্ছিল, তাই ও বাচ্চা বাইরে নিয়ে আসতে চেয়েছিল। উৎসুক জনতা মহিবের কথায় যেন ভীষণ মন খারাপ করলো। তাদের মজা নেওয়া হলো না, উৎপাত দেখা হলো না। একজন আর একজন কথা মুখে বিড়বিড় করতে করতে প্রস্থান করলো। ভিড় কমে পরিবেশ স্বাভাবিক হলো। মহিব এগিয়ে গেল নিধির পানে। নিধির বুক ধুকপুক করছে। প্রচন্ড ভয়ে তার হাত পা কাঁপাকাঁপি করছে। সে স্বপ্নেও ভাবেনি এমন নাট্যকর পরিস্থিতিতে মহিবের আগমন হবে। নিধি ভয়ে আগেই গা থেকে ময়লা ছাড়তে চাইল। মহি, কথাটা শেষ করার আগেই মুহি ঝট করে নিধির গাল চেপে ধরল। প্রচন্ড ব্যথায় নিধির গা কেঁপে উঠল। অধর এতক্ষণ সব আশ্চর্য দৃষ্টিতে দেখছিল। সে উঠে এসে মহিবের পাশে দাঁড়ালো। মহিব হঠাৎ কি মনে করে স্তব্ধ হয়ে গেল। নিধির হাত শক্ত করে ধরে অন্য হাতে ছেলেকে কোলে তুলে নিল। মুখে অধরের উদ্দেশ্যে বলল, আমার সাথে আয়। টানতে টানতে মহিব নিধিকে মল থেকে বাইরে আনলো। অধর যাচ্ছে মহিবের পিছু। মহিব অবশেষে থামলো তুলনামূলক কোলাহলপূর্ণ স্থানে।
নিধির হাত ছেড়ে সেই প্রথমেই অতি আক্রোশে শক্ত হাতে একটা থাপ্পড় মারল নিধিকে। যত জোর ছিল তার, নিধি ছিটকে দূরে চলে গেল। মুহিবের রাগ নিবারণ যতক্ষণ না হয় ততক্ষণ সে কি করবে নিজেও জানে না। সে চোখে থাকা ঘৃণা নিয়ে হন হন করে এগিয়ে গেল নিধির দিকে। অধর নিচু অদূরে দাঁড়িয়ে শান্ত চোখে দেখছে। তার না মুহিবকে আটকাতে ইচ্ছে করছে, না উস্কাতে ইচ্ছে করছে। নিধি ব্যথায় গাল ভাসিয়ে দিচ্ছে চোখের পানি। মুহিব এবার তার বলিষ্ঠ হাতে গলা চেপে ধরেছে নিধি। নিহাল এমন পরিস্থিতিতে হাউমাউ করে বিরতিহীন নিয়ে কান্নার রোজ তুলছে। মুহিবের তৎপরে সে সজোরে নিধির গলায় চাপ দিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, বেশ্যা, সব কিছু তোর কাছে নাটক মনে হয়? পৃথিবীটা একটা নাটক সিনেমার মনে হয়? এই তোর কি মনে হয় তোর মতো ইবলিশ গুলাম দুনিয়ায় রাজত্ব করবে আর আল্লাহর উপরে বসে বসে দেখবে? নিধির চোখ দিয়ে গল গল করে পানি বলছে। দুহাতে প্রচন্ড খাঞ্চাখাঞ্চি করছে মুহিবের হাত। কিন্তু তার আশা পূরণ হচ্ছে না, বরং তাকে নার বিশ্বাস দিয়েই শুনতে হচ্ছে। তুই যেমন ভেবেছিলি নাটক করবি, ঠিক তেমনি আমিও নাটকের মতোই কাকতালীয়ভাবে উপস্থিত। তুই ভুলে গিয়েছিলি তোর শ্বশুরবাড়ি ঢাকাতেই? নাটকটা দূরে করা উচিত ছিল তোর। কথাগুলো বলে মুহিব পূর্ণ দৃষ্টিতে দেখলো নিধিকে। নিধির হাল বেহাল, এখনই বুঝি শ্বাসরোধ হয়ে মারা যাবে। মুহিবের ইচ্ছে করছে সত্যি মেরে ফেলতে, কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয় পৃথিবীতে? মুহিব হাত ছড়িয়ে নিল। নিধি ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মাটিতে। মুহিবের চোখে জল ছলছল করছে। তা করেছে মুহিব নিধির জন্য, অথচ তার অত্যন্ত প্রিয় আদরের বউ তার ব্যর্থতাকে শুধু ভালোবেসে গেল। মুহিব ফিরে চাইলো অদরের দিকে, নিহালের দিকে একবার চাইলো, তারপরে হঠাৎ এই পাথরে পুরুষের বুক পেটে কান্না বেরিয়ে আসতে চাইলো। নিঃশব্দে গুমড়ে মরা কান্না, চোখ দিয়ে অজান্তেই বহরে পানি নামলো। মুহিব ছেলেকে শক্ত করে চাপটে ধরলো, লুকাতে চাইলো সকল কান্না ছোট ছেলের মাঝে। অধর এবার এগিয়ে এলো মুহিবের দিকে। তার বুকটা অজানা কারণে বিষিয়ে উঠেছে। হয়তো প্রিয় বন্ধুটা চোখের পানিতে সে আহত। কম্পিত কণ্ঠে অধরকে বলতে শোনা গেল, মহিব। ডাক শুনে মুহিব স্থির হলো। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে। মায়াবী দৃষ্টিতে অধরের দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করি অধর, তুই কেমন আমি জানি। বন্ধু বিশ্বাসী দেখে অধর আনন্দে স্তব্ধ হয়ে গেল। ঝট করে চাপটে ধরল। প্রত্যেকটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মুহিব অধরের পিঠে হাত দিয়ে আছে, দাঁতের ভাঁজে ঠোঁট। নিধিকে নিয়ে পালিয়ে যাওয়ার পর খুব আর্থিক সংকটে ছিলাম, এর মধ্যে আবার নিহাল এলো। অধর বিশ্বাস কর, আমি সবসময় সব রকম চেষ্টা করেছি বউ বাচ্চা সুখে রাখার জন্য, কিন্তু নিধির এটা বুঝলো না। ও আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টাকা নেই, আমার বউ বাচ্চাকে নাকি খাওয়ানোর যোগ্যতা নেই। 5 দিন হলো আমি ওদের খুঁজছি, পাইনি। আজ মলে এসেছিলাম একটা শার্ট কিনতে, তখনই তোকে আর নিধিকে চোখে পড়লো। মুহিব বিরতিহীন কথাগুলো বলে থামলো। অধর মুহিবের কথায় ভীষণ অবাক। সে মুহিবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। নিধির সাথে তো মুহিবের কথার কোনো মিল নেই। অধর ভীষণ উৎসুক হয়ে জানতে চাইলো, মানে নিধি যে আমায় বলেছিল কি আরেকটা বিয়ে, মানে নিধি সব মিথ্যা? অধর উত্তেজনায় মাথায় হাত দিয়ে বলল, সব কিছু তোর মতো করে ভাববি না অধর। সবাই তোর মতো পরিষ্কার পানির মতো না, ঘোলা পানির মতো অনেক মানুষ আশেপাশে আছে। অধর মুহিবের কথা শুনলো। আফসোসের কোনো সীমান্ত নেই সে খুঁজে পাচ্ছে না। এক তীব্রতার ঘৃণার দৃষ্টি অধর ছুঁড়ে মারল নিধির দিকে। ভাবতেই তার দম বন্ধ লাগে যে সে নিজের সংসার নিজে হাতে ধ্বংসকারীকে নিয়ে গিয়েছিল। মুহিব অধরের আশ্চর্য ভাব দেখে হাসলো। সে অধিক সুখে পাথর বনে এগিয়ে গেল নিধির দিকে। নেহাল তার কোলে। নিধি মুহিবকে অগ্রসর হতে দেখে এগিয়ে এসে জাপটে ধরল মুহিবের পা। কান্নারত কণ্ঠে বলল, মুহিব, ক্ষমা করে দাও আমাকে। মুহিব স্থির নয়নে তাকিয়ে রইল নিধির দিকে। সেকেন্ড কয়েক পর আকস্মিক এক লাথি দিয়ে এক হাত দূরে ফেলল নিধিকে। নিধি বোধহয় ব্যথা পেল বেশ, কিন্তু মুহিবের একটু মায়া হলো না এই ছলনাময়ের প্রতি। সে এগিয়ে গিয়ে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু। তোকে আমি শাস্তি দেওয়ার কেউ না, দেবে তো আল্লাহ, আমি না। স্বামীর মনে এতদিন তুই যে আঘাত করেছিস, আল্লাহ যেন তার বিচার করে। মুহিব অতি কষ্ট বুকে নিয়ে বলল কথাগুলো। একটা পাথরে পুরুষ হৃদয় কতটা আঘাতপ্রাপ্ত হলে এমন করে বিচার দিতে পারে? খুব ভালোবেসেছিলাম, তুই ভালোবাসা নিতে জানলি না। টাকাটাই তোর কাছে বড় হলো। থাক তুই, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। না না, এটা ভাবিস না যে ছেলেকে তুই দিবি না।
আমি আমার ছেলেকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব? তোর মতো নিকৃষ্ট নারীর ধারে কাছেও ঘেঁষতে দেব না আমার ছেলেকে। কথাগুলো বলে মুহিব পিছু ফিরল, আর কখনো পিছন ফিরে যাওয়ার বাঞ্ছনা তার নেই। অধরের দিকে তাকিয়ে বলল, অধর, কখনো ঘরের মানুষের চেয়ে বাইরের মানুষকে বেশি মূল্য বিশ্বাস করিস না। কথাটা বলে মুহিব নিজের মতো করে চলে যেতে লাগলো। অধরের মাথা নিচু। সত্যি সে তিসুর সম্মান মূল্য নীতিকে দিয়ে ভুল করেছে, তবে লক্ষ্য সুক্রিয়া। বড় কিছু হওয়ার আগে সে মুক্তি পেয়েছে নিদিচ্ছ বল থেকে। অধর আর এক মুহূর্ত দেরি করলো না, তিসুর কাছে যেতে হবে। অধর হন হন করে তৃষ্ণার্ত প্রতীকের মতো ছুটলো। পেছন থেকে হুট করে নিধি ডেকে উঠলো। কানে পৌঁছালো, অধর মনে পৌঁছাতে দিল না। সে একটুও পেছন ফিরল না, বরং চলতে লাগলো, ছুটতে লাগলো প্রিয়তমার উদ্দেশ্যে। নিধি হাহুতাশ করতে লাগলো, উঠে দাঁড়াতে পারছে না কোমরের ব্যথায়। কি হলো তার? একুলকুল দুকুলি ভাগলো। শেষে তার ভালোবাসার সন্তানটাও নিয়ে গেল মুহিব। নিধি চিৎকার করে কাঁদছে। আক্রোশে সে মাটির ওপর হাত দিয়ে আশ্রা আশ্রি করতে লাগলো। সবাই নিজ নিজ পথ বেছে নিয়েছে, কিন্তু তার এক হয়ে থাকতে হবে, নিঃসঙ্গ হয়ে। দুলে দুলে হাওয়া আসছে ঘরের প্রাঙ্গণে। তিসু তখন অধরের প্রতি প্রেম নিবেদনে ব্যস্ত। মনে মনে শত কথা বলা হচ্ছে তার অধরের সাথে। তিসু ব্যালকনিতে চেয়ারে বসেছিল। হঠাৎ অকারণে সে উঠে দাঁড়ালো। ব্যালকনির গ্রিলে ফাঁকে বাড়িয়ে দিল শ্যামা বর্ণের কোমল হাতটা। সামনে কৃষ্ণচূড়া গাছ, টকটকে ফুল যেন আপন মনে এসে ধরা দিল তিসুর হাতে। তিসু যত্ন করে ডাল থেকে ফুলের বিচ্ছেদ করলো। চুলগুলো তার খোপা করা ছিল, লম্বা চুলের খোপা উন্মুক্ত করে সে কানে গুঁজে দিল ফুল। মন থেকে হঠাৎই প্রশান্তিময় পরিবেশে উঠে আসলো এক পঙ্কতি। আমার আর অধরের ভালোবাসার কথা শুনবে তুমি কৃষ্ণচূড়া? আমার তিসুর বেশি বোঝার কথা বলবো তোমার কৃষ্ণচূড়া। অধরের কণ্ঠ তিসুর মনে যেন ঘন্টা বাজলো। সে তড়িৎ করিতে মাথা ঘুরালো। অধর দাঁড়িয়ে আছে মিষ্টি হাসি নিয়ে, চোখে ক্লান্তি, মাথার চুল এলোমেলো। তিসুর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, সত্যি তার অধর এসেছে। তিসু অবাক হয়ে পড়ল। অধর, তুমি? আমি সত্যি। বিস্ময়ে তিসুর কথা বলতে পারছে না। তার হাত আপনা আপনি মুখে চলে গেল অবাকের দরুন। অধর এগিয়ে গেল তিসুর দিকে। আলতো স্পর্শে মুখ থেকে হাত নামিয়ে নিল তিসু। আনন্দে তিসুর চোখ থেকে টুকটুক করে জল বিসর্জন দিল বার কয়েক। তিসু অবাকতা কাটিয়ে উঠে অধরের আপাতমস্তক দেখতে লাগলো। তার অধর ঠিক আছে? তিসু অধরের দু হাতের ওপর হাত রেখে বলল, তুমি ঠিক আছো? অধর, আমি প্রায় তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি তখনই বজ্রপাত। তিসুর আচমকা হাউমাউ করে কান্না পেল। সে শক্ত করে জড়িয়ে ধরল অধরকে। বুকে মুখ লুকিয়ে যেন দেহ মন ছেড়ে কান্না করে দিল। অধর থামলো না, শক্ত করে জড়িয়ে রাখলো তিসুকে। তার চোখেও জল চিকচিক খেলা। তিসু কাঁদছে। হঠাৎ কাঁদতে কাঁদতে তার মনে এক ফালি অভিমান জম। সে ছিটকে দূরে সরে গেল অধরের থেকে। চোখ মুখ মুছে একদম স্মার্টলি দাঁড়ালো। অধর অবাক হলো। সে হা হয়ে তাকিয়ে আছে তিসুর দিকে। কি হলো হঠাৎ? অধর প্রশ্ন করার জন্য এগিয়ে যেতেই তিসু কড়া গলায় বলে উঠল, আসবেন না আমার কাছে, আপনার সাথে কথা নেই। আপনি যান না ওই নিধির কাছে, আমি তো আপনার কিছুই না। তিসুর কথায় অধর বোকা বনে গেল। ক্ষণিক পরে সে নিঃশব্দে হেসে এগিয়ে গেল নিধির দিকে। নিধি আমাদের পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তিসুকে। তিসুর কাঁধের ওপর থুতনির ভর দিয়ে বলল, আমি ভীষণ সরি বউ, রাগ করো না আমার তিসু। তিসু শব্দ শুনে তিসু চোখ পাকিয়ে চাইল অধরের দিকে। অধর উচ্চস্বরে হেসে দিল। আচ্ছা, তুমি আমাকে খুঁজে বের করলে কি করে? মনের কানেকশন থেকে। কথাটা বলে অধর চোখ টিপে দিলেও তিসু হাসলো। ভীষণ ভালো লাগছে তার। অধরের দুষ্টুমির পর আর পেছনের কাহিনী শুনতে ইচ্ছে হচ্ছে না। থাক না, পরেই শোনা যাবে। কিন্তু এই ভালোবাসার মুহূর্তের মাঝে তিসুর একটাই দুঃখ, নীলিমার মতো একটা মিষ্টি নেই তার। তিসুর মন ভারী হয়ে গেল। সে অধরের উদ্দেশ্যে বলল, আমাদের তো আল্লাহ সবই দিয়েছেন, একটা বাচ্চা কেন দিলেন না? অধর তিসুর কাঁধ থেকে থুতনি তুলল, চরম বিরক্ত নিয়ে বলল, এর জন্য কিন্তু আমি মন খারাপ করতে না করেছি তিসু, এখন কিন্তু আমার রাগ হচ্ছে। তিসু দুঃখ তবুও ঘুচল না। অধর শেষে তিসুকে ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তিসু বিব্রত হলো, অধরকে খুব রাগ করলো। কিন্তু তিসুর ভাবনার অবসান ঘটিয়ে একটু পর অধর নীলিমাকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। তিসুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, মেয়ে এনে দিয়েছে, এবার খুশি?
টিসু কিছু বলল না, শুধু হাসলো। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কিন্তু তবুও টিসু খুশি হলো। দুধের স্বাদ হয়তো ঘোলে মেটে না, কিন্তু ঘোলও তো দুধের তৈরি। টিসু হাত বাড়িয়ে কোলে নিল নীলিমাকে। ভীষণ সুন্দর মুহূর্ত। হঠাৎই তার মন আরো সুন্দর করে তুলতে চাইলো। অধরের পাক্কা গিন্নি কিন্তু পাকা গলায় গানও গাইতে পারে, তবে সেই গানের স্বাদ নেওয়ার অধিকার শুধু অধরের জন্য রেখেছে টিসু অধরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসলো। গলা ছেড়ে ভীষণ আনন্দে মনে চেপে গিয়ে উঠল। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে, কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে, নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে কোমল ধানের শীষে। অধর মুগ্ধ দৃষ্টিতে সদ্য প্রেমে পড়া তরুণের মতো তাকিয়ে আছে টিসুর দিকে। বড্ড সুন্দর এই মুহূর্ত, বড্ড মায়াবী টিসুর কণ্ঠ। অধর চাইলো, মনে মনে হাজার বার চাইলো এই মুহূর্ত থমকে যাক, তার ভালোবাসার মানুষের কণ্ঠে মধু সে পান করুক আজীবন। পাশের রুমের ব্যালকনিতে বসেছিল নিশান। তার মনও ভেসে উঠেছে প্রিয়তমার প্রেমের মুহূর্তগুলো, তার মারিয়ার পাগলামি, ভালোবাসা, খুনসুটিগুলো। একদিন তারও এভাবে গোপনে মন পড়েছিল। প্রেমিক হৃদয় কাতর ছিল মারিয়ার জন্য, আজও কাতর। কিন্তু ভালোবাসার মানুষটা তার পাশে পাঁজরের সম্মুখে আজ নেই। কিন্তু ভালোবাসার মানুষটা তার পাশে পাঁজরের সম্মুখে আজ নেই। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। টিসু, টিসু, কই তুমি? লেট হয়ে যাচ্ছে আমার।